সুপ্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে ক্যারিয়ার এড এর পক্ষ থেকে অনেক শুভকামনা জানিয়ে আমরা আমাদের আজকে ক্লাস শুরু করব। আজকে হচ্ছে আমাদের এএসআই এর যে র্যাপিড ফোর্স কোর্সটা আমাদের চলছে তার লেকচার নাম্বার 4, ম্যাথের লেকচার নাম্বার 4 আমরা করতে যাচ্ছি। এই লেকচার নাম্বার 4-এ আমরা যে জিনিসগুলো শিখবো সেগুলো হচ্ছে, দেখার চেষ্টা করি। এই যে সেগুলো হচ্ছে, এটা আমরা ঐকিক নিয়মের অঙ্ক শিখবো। এই যে ঐকিক নিয়ম, এটা আমরা প্রথমে শিখবো। তারপরে শিখবো ট্রেন ও গতিবেগ। ট্রেন ও গতিবেগের যে অঙ্কগুলো আছে সেগুলো শিখবো। এবং লাস্টে আমরা শিখবো হচ্ছে নৌকা ও স্রোতের যে অঙ্কগুলো আছে সেগুলো। আমরা যে টপিকগুলোর নাম বললাম, টপিকগুলোর সাথে কি সবাই পরিচিত? আমরা যারা আছি ক্লাসে তারা কি সবাই টপিকগুলোর সাথে পরিচিত? একটু জানাই, সবাই পরিচিত কিনা। না স্যার। আচ্ছা, আমরা সবাই মোটামুটি এই টপিকগুলোর সাথে পরিচিত, আমরা আগে পরে অনেক সময় করেছি এই অঙ্কগুলা, তাই না? জি স্যার, মনে নাই। মনে নাই, আমরা মনে করানোর জন্য আমি আছি, সমস্যা নাই, আমি দেখাই দিব ইনশাআল্লাহ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে আলোচনা করব ঐকিক নিয়ম নিয়ে, তারপর ট্রেন ও গতিবেগে কিছু অঙ্ক করব, এবং সবার লাস্টে আমরা নৌকা এবং স্রোত নিয়ে কিছু অঙ্ক করব। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাব না, যে সমস্ত অঙ্ক বিভিন্ন বাংলাদেশের চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো বিভিন্ন সময় আসে সেরকম কিছু অঙ্ক নিয়ে আমি আজকে আর আমার ক্লাসটা সাজাইছি। তো আমরা সরাসরি অঙ্কে না গিয়ে আমরা এই টপিকগুলোর বিস্তারিত একটু বেসিকটা শিখে নিব। বেসিকটা শেখার পরে আমরা অঙ্কের দিকে হাত দিব, ঠিক আছে? কারণ বেসিক ক্লিয়ার না করলে আমাদের কিন্তু মোটামুটি আমরা কিন্তু অঙ্ক করতে পারবো না। তো প্রথমে কথা হচ্ছে যে ঐকিক নিয়মের এই যে যে জিনিসটা আছে ঐকিক, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হয় গো, বলতে পারবেন? ঐকিক নিয়মের সন্ধি বিচ্ছেদটা কি, ঐকিক শব্দটা সন্ধি বিচ্ছেদটা কি, এটা কি কেউ বলতে পারবো? সন্ধি বিচ্ছেদ আমরা পড়ছি না? এক যোগ ইক। এক যোগ, ইক। না প্রায় কাছাকাছি গেছিল, কিন্তু এক যোগ ইক না, এটা হচ্ছে এক যোগ এক, এটা হচ্ছে ঐকিক। তো ঐকিক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে এক যোগ এক। তো কথা হচ্ছে যে এই একের যে ব্যাপার স্যাপারটা আসছে সেটা আসলে কেন আসছে, ঐকিক নিয়ম আসলে এক যোগ এক এই জিনিসটা আসলে কিভাবে প্রয়োগ করা যায় সেটা আমরা প্রথমে শিখবো, ঠিক আছে? তো এটা শেখানোর জন্য আমরা প্রথমে কি করব, দেখেন এই ঐকিক নিয়মের অঙ্কে আমরা তিনটা ধাপ ফলো করব। তিনটা ধাপ ফলো করব, ঠিক আছে? প্রথম ধাপটা হচ্ছে যে আমাদের কাছে অঙ্কে একটা ইনফরমেশন দেওয়া থাকবে। আচ্ছা, প্রথমে হচ্ছে যে আমাদের যে অঙ্কের যে বেসিক জিনিসটা সেটা হচ্ছে আমরা যে অঙ্ক যে করি, কি করি, যে কোনো একটা প্রবলেম সলভ করি, সেই প্রবলেমটা প্রথমে থাকবে একটা জিনিস বা তথ্য বলতে পারেন অনেকে, বা অনেকে উত্তর বলতে পারেন, আমাদের কাছে জানতে চাইবে, তাই না? প্রত্যেকটা অঙ্কেই আমাদের কাছে কিছু জানতে চায় না? জানতে চাই কিনা? জানতে চাইবে না আমাদের কাছে প্রত্যেকটা অঙ্কের একটা একটা জিনিস? জি। কোনো অঙ্কে বলবে যে এই জিনিসের দাম কত, কোনো অঙ্কে বলবে যে কতদিন লাগবে, কোনো অঙ্কে অন্য কিছু বলতে পারে, এরকম বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমাদের কাছে জানতে চাইবে। তো এরকম একটা তথ্য বা উত্তর বা জিনিস যাই বলেন না কোনো, যে যা বলেন না কেন, এটা জানতে চাইবে আমাদের কাছে। তো এই ঐকিক নিয়মে যেটা যেটা জানতে চাই, ঠিক সেরকম একটা ইনফরমেশন পড়ি আমাদের প্রশ্নে দেওয়া থাকে। সেটা একটু লিখি, যা জানতে চাইবে, যা জানতে চাইবে তার সাথে মিল রেখে, তার সাথে মিল রেখে একটা তথ্য, এই যে জিনিসগুলো আমি দিচ্ছি একটু একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন। এই জিনিসগুলো কিন্তু অঙ্ককে সহজ করে দিবে, হ্যাঁ? প্রশ্নে দেয়া থাকবে, ঠিক আছে? প্রশ্নে দেওয়া থাকবে। তো কি বললাম, আমাদের কাছে যেটা জানতে চাইবে ঠিক সেরকম একটা জিনিস আমাদের প্রশ্নেই দেওয়া থাকবে, ঠিক আছে? এবার আমরা ওই যে 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 জিনিসটা আছে ওই জিনিসটা ব্যবহার করে উত্তরে চলে যাব, ঠিক আছে? 3 নম্বর আমরা কি করব, প্রশ্নে দেয়া তথ্য থেকে উত্তর বের করার চেষ্টা করব। উত্তর বের করার চেষ্টা করব। এক্ষেত্রে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে,
যেটা উত্তরে চাইবে সেটাকে খাতার কোন পাশে রাখবো? এটাকেও জানি আমরা। সেটাকে খাতার, এখনো কঠিন লাগতে পারে জিনিসগুলো, আমরা জিনিসগুলো যখন অঙ্ক করবো তখন ক্লিয়ার হবে। সেটাকে খাতার, লেখাটা মনে হয় একটু কাটাকাটি হয়ে গেল। সেটাকে খাতার ডান পাশে রাখবো। বোঝা গেল? আমি যে টপিক তিনটা বললাম, যে স্টেপ তিনটা বললাম, এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? এখনো কিছুই বোঝেন নাই, আমরা অঙ্ক করার সময় বোঝাবো ডিটেইলস। কিন্তু এই জিনিসটা নিয়ে, এই যে তিনটা জিনিস আমি বললাম, আপাতত বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আপাতত বুঝতে কোনো সমস্যা আছে কিনা একটু জানাই। আপাতত বুঝতে কোনো সমস্যা আছে কিনা, এই যে তিনটা জিনিস আমি বললাম, তিনটা স্টেপের কথা বললাম, আপাতত সবার কাছে ক্লিয়ার কিনা? কারো কোনো কনফিউশন আছে কিনা? জি না স্যার। আচ্ছা, আমার অঙ্কে যাব। এই যে তিনটা স্টেপ একটু মুখস্থ করে ফেলেন, একটু মুখস্থ করে ফেলেন। এই অঙ্ক, এই তিনটা স্টেপ আমরা প্রত্যেকটা অঙ্কে অ্যাপ্লাই করবো আস্তে আস্তে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এবার আমরা কিছু অঙ্কে যাই। আমরা কিছু অঙ্কে যাব। একেবারে সহজ থেকে শুরু করব, আস্তে আস্তে কঠিনের দিকে যাব। একেবারে সহজ থেকে শুরু করব, আস্তে আস্তে কঠিনের দিকে যাব। দেখি একটা জিনিস, এখানে কি বলছে? 8 কেজি চালের দাম 168 টাকা। বলছে 8 কেজি চালের দাম 168 টাকা হলে 5 কেজি চালের দাম কত? কি বলছে? 5 কেজি চালের দাম কত? আচ্ছা, আমি দুইটা জিনিসকে গোল করে দাগাইছি, দুইটা জিনিসকে গোল করে দাগাইছি। বললাম তো, এই যে 5 কেজি চালের দাম কত, এই জিনিসটা আমরা যে তিনটা স্টেপ লিখে দিছি, তার কয় নাম্বার স্টেপটা এটা? প্রথম স্টেপ। প্রথম স্টেপটা। এটা 1 নাম্বার স্টেপ কি ছিল? আমাদের কাছে যে কোনো কিছু একটা জানতে চাইবে, প্রত্যেকটা অঙ্কেই জানতে চাই, সেটা আমাদের কাছে জানতে চাইবে, এটাকে বলছিলাম আমরা 1 নাম্বার স্টেপ, জানতে চাইছে। 2 নাম্বার স্টেপে কি বলছিলাম একটু বলেন তো? 2 নাম্বার স্টেপে আমরা কি বলেছিলাম, মনে আছে? একটু বলি। 2 নাম্বার স্টেপে কি বলেছিলাম? 2 নাম্বার স্টেপে বলেছিলাম যে যেটা জানতে চাইবে ঠিক তার সাথে মিল রেখে একটা তথ্য প্রশ্নে দেওয়া থাকবে। সেটা কোথায় দেওয়া আছে? এখানে বলছে 5 কেজি চালের দাম কত, এখানে বলে দিছিল দাম চালের দাম 108 টাকা। 168 টাকা। তার মানে কি, যেটা জানতে চাইছে তার সাথে মিল রেখে একটা ইনফরমেশন দিছে কিনা? জি। তার মানে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইনফরমেশন, ঠিক আছে? প্রশ্ন থেকে আমাদের এই দুইটা জিনিস আইডেন্টিফাই করতে হবে ঐকিক নিয়মে অঙ্কে। 3 নাম্বার স্টেপটা ফলো করে আমরা কি করব? অঙ্ক সলভ করব। 3 নাম্বার প্রশ্নে কি বলেছিলাম? যেটা অঙ্কে চাইবে, আমরা বলেছিলাম এই ইনফরমেশনটা ইউজ করে আমরা এই জায়গায় যাব, তাই না? এটা ইউজ করে আমরা এখানে যাব, এটা বলেছিলাম, তাই না? অ্যারোটা হবে এদিকে, আমরা এইটা ইউজ করে এইদিকে যাব, এটা বলেছিলাম, তাই না? আচ্ছা, এটা ইনফরমেশন ইউজ করে আমরা এখানে যাব। সেক্ষেত্রে আমি কি বলেছিলাম? যেটাকে উত্তরে চাইবে সেটা খাতা কোন পাশে থাকবে? এটা হচ্ছে খাতার বাম পাশ। এটা হচ্ছে ডান খাতার পাশে। ডান। যেটাকে উত্তরে চাইবে সেটাকে খাতার ডান পাশে রাখতে হবে। তাহলে বলেন, এখানে অঙ্কে উত্তর কি চাইছে? দাম কত? দাম। আমার দুইটা জিনিস দেওয়া আছে, একটা আছে টাকা আর একটা আছে কেজি। বলেন কোনটা চাইছে অ্যান্সারে? টাকা। টাকা চাইছে। তাহলে টাকাকে আমরা কোন পাশে রাখবো? ডান পাশে। আর ডান পাশে টাকাকে রাখবো, বাম পাশে কেজিকে রাখবো। ক্লিয়ার মোটামুটি? তাহলে যে তিনটা স্টেপ আমি বুঝাইছিলাম, এখন কি মোটামুটি ক্লিয়ার তিনটা স্টেপ? জি। আচ্ছা, এখন আমরা এই যে ইনফরমেশনটা ইউজ করে আসেন, আমরা এই লাইনটা ইউজ করে ওই লাইনটায় যাবো, তাহলে আমাদের এই লাইনটা লিখতে হবে, এমন ভাবে লিখতে হবে যেটা অ্যান্সার চাইছে সেটা ডান ডান পাশে থাকে। আবার টাকা চাইছে অ্যান্সারে, আমাদের টাকাটাই ডান পাশে আছে। তো আমাদের কোনো ঘোরাঘুরি করার দরকার নাই। মনে করেন যদি বলতো যে এই কয় টাকায় কয় কেজি চাল পাওয়া যাবে, কয় কেজি চাল পাওয়া যাবে, তাইলে আমাদের কি করতাম? কেজিটা আমরা ডান পাশে দাম। রাখতাম। এটা আমরা কিভাবে লিখতাম? যে 168 টাকায় পাওয়া যায় 5 কেজি চাল, তাই না? কিন্তু আমাদের চাইছে যেহেতু টাকা অনুসারে, আমরা ডান পাশে টাকাকে রাখবো, সেক্ষেত্রে আমরা কি লিখবো? 8 কেজি চালের দাম কয় টাকা বলছে? 168। আচ্ছা, 8 কেজি চালের দাম 168 টাকা। ঠিক আছে, এই যে আমাদের কাছে দেখেন, যেটা অ্যান্সারে চাইছে সেটা কি খাতা ডান পাশে রাখতে পারছি আমরা? জি।
আচ্ছা, এই ডান পাশে না রাখতে পারলে কিন্তু অ্যান্সার বের করা যাবে না। তো সবসময় মনে রাখতে হবে যে যেটাকে অ্যান্সারে চাইছে সেটা যেন খাতার অবশ্যই ডান পাশে থাকে। তাহলে আমরা আসছি, এবার আমাদের অ্যান্সারে কি চাইছে? 5 কেজি চালের দাম। অতএব 5 কেজি চালের দাম আমরা এভাবে এখান থেকে করে দিব, তাই তো? আমরা এভাবে এখান থেকে করে দিব, তাই তো? নাকি আমরা সরাসরি 8 কেজি চালের দাম থেকে 5 কেজি চালের দামে চলে যাব, এরকম কিছু? এরকম কিছু কিনা? এখন কথা হচ্ছে এই জায়গায় হচ্ছে টুইস্টটা, আমরা যেটা দেখছিলাম ঐকিক নিয়ম মানে কি, 1 যোগ 1, কি বলছিলাম? 1 যোগ 1। এই জায়গায় মাঝখানে সুতরাং 1 কেজি চালের দাম। হ্যাঁ, সরাসরি আমরা এই 8 কেজি থেকে 5 কেজিতে চলে যাব না। আমাদের কি করতে হবে? 1 যোগ 1-এর কারণে একটা একে আসতে হবে, ঠিক আছে? একটা 1 কেজি চালে আসতে হবে, মনে থাকবে। এই জন্য এটার নাম হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। বুঝছেন এবার এটাকে ঐকিক নিয়ম কেন বলা হয়? আমরা কি বুঝতে পারছি এটাকে ঐকিক নিয়ম কেন বলা হয়? বুঝতে পারছি ইনশাল্লাহ যে জি। ঐকিক নিয়মের অঙ্ক আসলে কেন বলা হয়, এটাকে বুঝতে পারছি। আচ্ছা, কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই আমার? জি, আমি বুঝতে বলছি পারছি। ঐকিক নিয়মের অঙ্ক কেন বলা হয়, এইটার জন্য হচ্ছে ঐকিক নিয়মকে বলা হয়। আমরা সরাসরি এখানে চলে যাব না, আমরা আগে কোথায় আসবো? আমরা আগে একে আসবো, ঠিক আছে? আমরা আগে একে আসবো। এবার তাহলে বলেন এখানে এই 8 এবং এই 168, এরা কি গুণ হবে নাকি ভাগ হবে? এটা কিভাবে দেখতে হয় দেখেন। এটা ভাগ দেখবেন হবে। এই লাইনে আমরা বসাবো, এই লাইনে আমরা গুণ হবে না ভাগ হবে এটা বসাবো। তো এটা কি গুণ হবে না ভাগ হবে এটা বিবেচনা করার জন্য ঠিক এর আগের লাইনটা বিবেচনা করব, ঠিক এর আগের লাইনটা। তার মানে কি, এটার আগের লাইন হচ্ছে এইটা, তাই না? এখানে বলছিল যে 8 কেজি চালের দাম কয় টাকা। 168। তাহলে 1 কেজি চালের দাম কবে কি হবে? কম হবে না বেশি হবে? কম, মানে ভাগ। কম হলে আমরা ভাগ করব। তাহলে এই যে এই পাশে যেটা থাকবে সেটাকে উপরে বসাবো, আর ওই পাশে যেটা থাকবে সেটাকে নিচে বসাবো, মনে থাকবে? ওকে। আচ্ছা, এবার আমরা কি করব? এই লাইনে আবার গুণ ভাগ বসাবো, ঠিক আছে? এই লাইনটায় আবার 3 নাম্বার লাইনটায় আবার গুণ ভাগ বসাবো। এই গুণ ভাগ বসানোর জন্য এইটা কি গুণ হবে না ভাগ হবে এটা বিবেচনা করার জন্য কোন লাইনটা দেখতে হবে? এই 1 নাম্বার লাইন দেখতে হবে নাকি 2 নাম্বার লাইন দেখতে হবে? এই লাইনে এক গুণ হবে না। নাম্বার। আমি বলছিলাম জাস্ট আগের লাইনটা, জাস্ট ইমিডিয়েট আগের লাইনটা। তার মানে এই 5 5 কেজি চালের দাম এর আগের লাইন কোনটা? 1 নাম্বার লাইন না 2 নাম্বার লাইন? 1 নাম্বার মানে 2 নাম্বার। 1 কেজি দুই চালের দাম। নাম্বার লাইন। তো এইখানে এই পাঁচটা এই পাশে যে কি গুণ হবে নাকি ভাগ হবে এটা দেখার জন্য আমাদের ঠিক এর আগের লাইনটা দেখতে হবে, ঠিক আছে? তো এখানে কি বলছিল? 1 কেজি চালের দাম যদি এই কয় টাকা হয়, তাহলে 5 কেজি চালের দাম বেশি হবে না কম হবে বলেন? বেশি হবে, গুণ। বেশি হবে, তাহলে গুণ। তাহলে গুণ যদি হয় তাহলে আমরা কোথায় গুণ দিব? উপরের দিকে গুণ দেবো নাকি উপরে। নিচের দিকে? উপরে 168 গুণ 5। উপরে গুণ দিব, ক্লিয়ার? তাহলে এবার আমরা কাটাকাটি করবো, 8 × 16, 8 × 8, 5 × কয় টাকা হবে? 105 টাকা হবে, ঠিক আছে? আমরা যে 3টা স্টেপ শিখছিলাম সেই 3টা স্টেপ কি আমরা মিলাইতে পারছি? জি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝছি অঙ্কের কাহিনী আসলে কি হতে পারে, তাই তো? শালার গোষ্ঠী মাননীয় দল না মোবাইল দিতে বসাও মোবাইল। একটু মনে হয় বাইরে কথা বলে ফেলছেন। তাহলে আমরা যে 3টা স্টেপের কথা বলেছিলাম সেই 3টা স্টেপ কি সবার কাছে ক্লিয়ার এবার? যে 3টা স্টেপের কথা আমরা বলেছিলাম সেইটা 3টা ক্লিয়ার সবার কাছে? আমাদের আরো কিছু অঙ্ক আমরা করবো, এগুলো হচ্ছে একেবারে সহজ অঙ্ক দিয়ে আমি শুরু করছি, এত সহজ অঙ্ক দিবে না পরীক্ষায়, হ্যাঁ। জাস্ট আমি জিনিসটা ধরানোর জন্য, জাস্ট আমি জিনিসটা ধরিয়ে দেওয়ার জন্য, আসলে জিনিসটা আসলে কি ঐকিক নিয়মের অঙ্ক জিনিসটা আসলে কি এটা ধরিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে করাচ্ছি, হ্যাঁ এটা। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা চলে যাই, সময় নষ্ট না করে আমরা 2 নম্বর অঙ্কটা দেখবো। এটা একটু দেখি। এখানে কি বলছে? 12 জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। 12 জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। এখন বলছে 20 জন লোক উক্ত কাজ কতদিনে শেষ করতে পারবে? 20 জন লোক উক্ত কাজ কতদিনে শেষ করতে পারবে? তাহলে বলেন, আমাদের এই যে আমি দুইটা জিনিসকে মার্ক করে দিই, আপনারা বলবেন কোনটা আমাদের স্টেপ নাম্বার 1, কোনটা স্টেপ নাম্বার 2, এটা বলবেন। এই যে একটা জিনিস দেওয়া আছে প্রশ্নে,
আচ্ছা, এটা একটা জিনিস দেওয়া আছে, এই যে একটা জিনিস আমাদের কাছে চাইছে, 20 জন লোক উক্ত কাজ কত দিনে শেষ করতে পারবে। তাহলে বলেন, এই যে আমি দুইটা গোল দিছি, কোন গোলটা 1 নাম্বার আর কোন গোলটা 2 নাম্বার বলেন তো। আমাদের স্টেপ অনুযায়ী 1 নাম্বার স্টেপে কোনটা বলছিলাম, কোনটা কথা বলছিলাম, আর 2 নাম্বার স্টেপে কোনটা কথা বলছিলাম বলেন তো। প্রথম একজন স্টেপ বলেন। হচ্ছে কি জানতে চাইবে 20 জন লোক উক্ত কাজ কতদিন শেষ করতে পারবে, এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, এটা 1 নাম্বার, আর এটা কয় নাম্বার তাহলে? 2 নাম্বার, আমাদের ওইটার সাথে related অংশ। আর 3 নাম্বারের সময় আমরা খাতায় করি, তাই তো। আচ্ছা, 3 নাম্বারের সময় বলছিলাম কি, আমাদের যে ইনফরমেশনটা দেওয়া থাকবে সেই ইনফরমেশনটা আমরা কি করব, খাতার ব্যবহার ডান করে দিকে। আমরা কোথায় যাব, যে ইনফরমেশন দেওয়া থাকবে সেটা ব্যবহার করে আমরা উত্তরে যাব। এবং এই উত্তরে যাওয়ার জন্য আমরা প্রথমে কি দেখবো, যে উত্তর আসলে কোনটা চাইছে। এখানে এই অঙ্কটায় কি কি দেওয়া আছে, লোকের পরিমাণ মানে জন, জন দেওয়া আছে আর দিন দেওয়া আছে। আমাদের অ্যান্সারে কি চাইছে, জন দিন। দেওয়া আছে আর দিন দেওয়া আছে, অ্যান্সারে কোনটা চাইছে আমাদের কাছে, দিন। দিন চাইছে, তাই না। আচ্ছা, 1 মিনিট, আমাকে একটু সময় দিবেন, অনেক গরম। আচ্ছা, আপনাদের এলাকায় গরম কেমন পড়ছে বলেন তো। আপনাদের যার যার এলাকায় কেমন গরম পড়ছে একটু বলেন তো আমাকে। কি ব্যাপার, ঈদ থেকে এসে কি সবাই একটু মানে দুর্বল হয়ে পড়েছেন, কথা বলছেন না যে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমরা এখন 3 নাম্বার স্টেপটা করব। এখন আমরা 3 নাম্বার স্টেপে দেখবো আসলে অ্যান্সারে কি চাইছে, আমাদের কি চাইছে অ্যান্সারে, এই জন চাইছে নাকি দিন চাইছে বলেন তো। জন চেয়েছে নাকি দিন, দিন চাইছে। তাহলে আমরা এই লাইনটাকে এমন ভাবে সাজাবো, এই লাইনটাকে আমরা এমন ভাবে সাজাবো যাতে দিনটা কোথায় থাকবে, কোন পাশে থাকবে, দিনটা কোন পাশে রাখবো আমরা, উত্তর পাশে বা ডান পাশে। ডান ডান পাশে পাশে। রাখবো। তাহলে আমাদের প্রশ্নেও ডান পাশেই দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই লাইনটা ওইভাবে পাতাই দিতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি লিখবো, 12 জন লোক কাজটি করে কয়দিনে, কাজটি করে 20 দিনে, ঠিক কি না। আচ্ছা, এটা গেল। এবার আমাদের কি অ্যান্সারে চলে যাবো, তাই তো, আমরা একবারে অ্যান্সারে চলে যাবো। তাহলে আমাদের বলছে 20 জন লোক, আমরা কি একবারে অ্যান্সারে চলে যাব, আমরা কি একবারে অ্যান্সারে চলে যাব। যাওয়া যায় স্যার। হ্যাঁ, বুঝি নাই। না, আমরা একবারে আনসারে যাব না, এটা আমরা কিসের অঙ্ক করতেছি, ঐকিক নিয়মের অঙ্ক করতেছি, ঐকিক, সেক্ষেত্রে হ্যাঁ। আমি কি করা লাগবে, একে আসা লাগবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই একজন লোক কাজটি করে কতদিনে, এখানে আমরা একটা গুণ বসাবো না হয় ভাগ বসাবো, এই জিনিসটা এবং এই জিনিসটা গুণ গুণ অথবা ভাগ বসাবো। সেক্ষেত্রে আমরা কোন লাইনটা দেখবো, কোন লাইনটার সাথে তুলনা করব, এই লাইনটা যখন গুণ বা ভাগ বসাবো সেক্ষেত্রে আমরা কোন লাইনটা বিবেচনা করব বোঝার জন্য, যেটা গুণ হবে না ভাগ হবে, কোন লাইনটা, তার আগের লাইনটা। ইমিডিয়েট আগের লাইনটা, এই লাইনটা আমরা বিবেচনা করব। তাহলে কিভাবে বিবেচনা করতে হয় দেখেন, 12 জন লোক কাজটি করে 20 দিনে, 12 জন লোক যদি 20 দিনে করে তাহলে একজন লোক সেইটা, সেই কাজটা করতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে। কম। ভাগ হবে। হুম হুম। 12 জন লোকের যে কয়দিন লাগে কাজটা করতে, সেই 12 জন বাদ দিয়ে এখন একজন করবে, তাহলে কি দিন বেশি লাগবে না কম লাগবে, মানে দিন বেশি লাগবে। বেশি লাগবে, তাই না। এই যে দেখেন, আমরা বলছিলাম এই লাইনটা গুণ হবে না ভাগ হবে, দেখার জন্য আমরা এই লাইনটা বিবেচনা করবো। এই লাইনে আছে কি, 12 জন লোক কাজটি করে 20 দিনে, তো 12 জন লোক যদি 20 দিনে করতে পারে, সেই কাজটা এখন একজন করবে, তাহলে এই দিনের পরিমাণ কি বেশি হবে না কম হবে, বেশি। বেশি হবে। বেশি হলে কি হয়, গুণ না ভাগ,
গুণ। গুণ, তাহলে আমরা আগে 20 বসাবো, গুণ 12 বসাবো। গুণের সময় আগে পরে কোনো সমস্যা নাই, কিন্তু যখন ভাগ বসাবেন তখন এই 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 পাশে যেটা থাকবে এটাকে উপরে বসাবেন, আর এই পাশে যেটা থাকবে এটাকে নিচে বসাবেন, মনে থাকবে? আচ্ছা, এবার আমরা এই লাইনে আসবো। এই লাইনে কি বলছে? এই লাইনে, এই লাইনে আমাদের গুণ হবে না ভাগ হবে এখানে, এটা দেখার জন্য আমরা কি আগের লাইনটা দেখবো। আগের লাইনে কি বলছিল? একজন লোকের যদি এই কয়দিন লাগে, একজন লোকের লাগছে এই কয়দিন, তাহলে 20 জন লোক এখন কাজটা করবে, তাহলে দিন কম লাগবে না বেশি লাগবে? বুঝেন নাই কথাটা? একজন লোকের যদি এতদিন লাগে কাজটা শেষ করতে, সেই কাজটা এখন 20 জন লোক করবে, কম তাহলে লাগবে এই স্যার। দিনের পরিমাণ কম হবে না বেশি হবে? কম। ভাগ হবে। কম লাগবে, তাহলে ভাগ হবে। ঠিক আছে, এইভাবে হিসাব করতে হবে, এটা গুণ হবে না ভাগ হবে, এইভাবে হিসাব করতে হবে, মনে থাকবে সবার? ওকে, তাহলে আমাদের এই 20 আর এই 20 কাটা, থাকলো কয় দিনে? 12 দিনে। তাহলে আমাদের আনসার কি? উত্তর কয় দিন? 12 দিন, মনে থাকবে সবার? বুঝতে পারছি অঙ্কটা? বুঝতে পারছি? অঙ্কটা বুঝতে পারছি কিনা? আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব, হ্যাঁ? এই অঙ্কটা বুঝতে পারছি কিনা, তাহলে আমরা পরের অঙ্ক চলে যেতে পারবো। জি স্যার, আমাকে বুঝছি। এটা বুঝতে পারছি কিনা, আচ্ছা এটা যদি বুঝে থাকি তাহলে আমরা পরের অঙ্কটা চলে যাব, এটা একটু দেখবো। এখানে কি বলছে? 15 জন লোক কোনো একটি কাজ 20 দিনে সম্পাদন করে। 15 জন লোক কোনো একটি কাজ কয় দিনে সম্পন্ন করে? 20 দিনে সম্পাদন করে, ঠিক আছে। এবং বলছে ওই কাজ আরো 5 জন লোক অতিরিক্ত নিয়োগ দিলে কত দিনে সম্পন্ন করা যাবে? ওই কাজ আরো 5 জন লোক অতিরিক্ত করলে কত দিনে সম্পন্ন করা যাবে? মানে কি বলছে? 15 জনের যে কয়দিন লাগে, এখন কি বলছে আমাদের আনসারে কয়জন লোকের অ্যামাউন্ট চাইছে বলেন তো? 20, 15 আর 20। 5। কেন 20? এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকে কি করবে, এই 15 জন লোক বসায় দিয়ে এরপরে 5 জন লোক দিয়ে দিবে, কিন্তু অঙ্কটা ভালো করে পড়তে হবে। দেখেন কি বলছে? আরো 5 জন অতিরিক্ত করলে, কি বলছে? অতিরিক্ত মানে কি? এই 15 জনকে কি বাদ দিয়ে দিবে? এই আগের 15 জনকে কি বাদ দিয়ে দিবে, নাকি ওই 15 জনের সাথে যোগ হবে এই 5 জন? কোনটা? ওই 15 জনের সাথে। যোগ হবে এই 5 জন। তাহলে সেটা আমরা আমরা অঙ্কটা পড়ে বুঝলাম যে এখানে আসলে 20 জন লোকের কথা বলছে। তো এই জিনিসটা যে খাতা কাটবে, যে খাতা দেখবে তাকেও বোঝাইতে হবে। তাকে বোঝানোর জন্য কি বলবো? 5 জন লোক অতিরিক্ত করলে, 5 জন লোক অতিরিক্ত করলে মোট লোক, এটা একের আগে দেখা যেত, এটা যে মোট 20 জন লোক, সরি, অতিরিক্ত করলে মোট লোক, তাহলে কয়জন হবে? আগে ছিল 15 জন, এখন আরো 5 জন আসছে, তাহলে কয়জন হবে টোটাল? 20 জন, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কি, তাহলে 20 জন লোক যদি করে কাজটা, তাহলে কতদিনে করতে পারবে, তাই তো? তাহলে যে 20 জন লোক করলে কতদিন সম্পাদন করা যাবে, আমরা এই আরো 5 জন অতিরিক্ত লোক না বলে আমরা বলতে পারি 20 জন লোক করলে, ঠিক আছে কিনা? কথাটা ঠিক আছে? এবার তাহলে বলেন আমাদের, এই যে যে লাইনটা আছে, এই লাইনটা যখন আমরা ব্যবহার করব, আমরা ডান পাশে কাকে রাখবো? জনকে রাখবো নাকি দিনকে রাখবো, বলেন তো? দিন। জনকে রাখবো নাকি দিনকে রাখবো, বলেন তো? দিনকে কাকে রাখবো রাখবো? স্যার। দিনকে, কারণ কি বলছে? কত দিনে, এই যে দেখেন কত দিনে, আমাদের অ্যান্সারে দিন চাইছে, তাহলে আমরা কি করব? দিনকে রাখবো খাতার ডান পাশে। তাহলে প্রশ্নেও দিনকে ডান পাশে দেওয়া আছে, তাহলে আমরা এভাবে লিখে দিই, 15 জনের লাগে। এই লেখাটা কিন্তু নিজের মতো করে লিখবেন, সুন্দর করে সাজিয়ে, ঠিক আছে? আমি যেভাবে লিখতেছি এভাবে না লিখলেও হবে, সমস্যা নাই। 15 জনের লাগে কয়দিন? 20 দিন, ঠিক কিনা? অতএব আমরা কোথায় চলে যাব? একবারে 20 জনে চলে যাব। একবারে 20 জনের লাগে কতদিন, এতে চলে যাব একবারে। আমরা কি এখানে চলে যাবো একবারে? না স্যার। কোথায় আসবো আগে? আগে আমরা একে আসবো। তাহলে একে, অতএব একজনের লাগে। তাহলে বলেন তো, এই 20 আর এই 15 গুণ হবে না ভাগ হবে, কিভাবে বুঝবো? উপরের লাইন থেকে স্যার। পরের লাইন থেকে না আগের লাইন থেকে? আগের লাইন থেকে।
আগের লাইনটা বিবেচনা করতে হবে। তাহলে আমার এই লাইনে আমরা হয় গুণ বসাবো না হয় ভাগ বসাবো, সেটা দেখবো আগে। ঠিক আগের লাইনটা মানে এই লাইনে গুণ বা ভাগ হবে সেটা আমরা কোথায় দেখবো? এই লাইনে বিবেচনা করবো। আসেন বিবেচনা করি। কি বলছে? 15 জনের লাগে 20 দিন। 15 জনের যদি কাজ করতে 20 দিন লাগে, সেই কাজ যদি এখন একা করেন তাহলে কি দিন বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। বেশি লাগবে। তাহলে কি হবে? গুণ হবে। ঠিক আছে, তাহলে 20 গুণ 15। আচ্ছা, এই 20টা এদের সাথে গুণ হবে না ভাগ হবে সেটা বোঝার জন্য আমরা কোন লাইন বিবেচনা করব? আমরা কোন লাইনটা বিবেচনা করব? বলেন। ভুল বলেন, সমস্যা নাই, ভুল বললে সমস্যা নাই। এই 20টা এদের সাথে গুণ হবে না ভাগ হবে এই লাইনে সেটা বোঝার জন্য আমরা কোন লাইনটা দেখব? মাঝের লাইনটা স্যার, মানে আগের লাইনটা এক। আগের লাইন জাস্ট। কথা হচ্ছে মনে রাখবো একটা জিনিস, যে জাস্ট আগের লাইনটা, এই লাইনটা, তার মানে এই লাইনের আগের লাইন হচ্ছে এইটা, তাহলে এটা দেখবো। তাহলে এটা দেখি আমরা একটু। একজনের লাগে এই কয়দিন, তাহলে 20 জন কাজ করবে এখন একজনের জায়গায়, তাহলে কি দিনের পরিমাণ কি কমে আসবে নাকি বেশি দিন লাগবে আরো কাজ করতে? কমে আসবে। কমে আসবে। তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে এই 20 গুণ 15 ছিল, ওরা থাকুক ওইভাবে। আমরা এই 20টাকে যেহেতু আমরা বুঝলাম যে ভাগ হবে, সেহেতু আমরা 20টাকে নিচে বসাই দিই। তাহলে যদি 20 20 কেটে দিই, তাহলে আমার কি থাকে? 15 দিন। তাহলে উত্তর কয়দিন হবে? উত্তর 15 দিন। মনে থাকবে? অঙ্কটা বুঝছি আমরা? অঙ্কটা কি বুঝতে পারছি? জি অঙ্কটা স্যার। বুঝতে পারছি সবাই? আচ্ছা, তাহলে পরের অঙ্ক চলে যায়, এটা দেখি একটু। এবার আমরা একটু কঠিনের দিকে আসছি। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসবে, হ্যাঁ। এখন যে অঙ্কগুলো করবো সেই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসবে। আমরা একটু দেখার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি, আসেন। এখানে কি বলছে দেখেন, 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। মানে যদি আপনি 30 জন শ্রমিক লাগান, আপনার বাড়িটা করতে কয়দিন লাগবে? 20 দিন। 20 দিন লাগবে। যদি আপনি 30 জন শ্রমিক যদি ভাড়া নেন, তারা আসলে 20 দিনে একটা বাড়ি করে দিতে পারে। এখন কি বলছে, কাজ শুরুর 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। এখন কি করছে, বিল্ডিং এর কাজ, তো আসলে কাজ বাজ বন্ধ হয়ে গেছে। কিসের কারণে? বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছে মনে করেন, তার জন্য 6 দিন কাজ বন্ধ রাখছে। 6 দিন কাজ বন্ধ রাখছে। এখন বলছে, কিন্তু এখন বলছে আপনারা শ্রমিক যেটা বলছিল, যে এখন তাহলে আপনার যদি টোটাল সময় দিচ্ছেন আপনি 20 দিন, একটু খেয়াল, অঙ্কটা খেয়াল করে দেখেন, সময় দিচ্ছেন টোটাল কয়দিন? শ্রমিকদেরকে, 30 জন শ্রমিককে কয়দিন সময় দিচ্ছেন কাজটা করার জন্য? 20 দিন। 20 দিন দিয়েছেন। এখন কাজ শুরু করছে তারা, এমন ভাবে শুরু করছে যাতে 20 দিনে শেষ করতে পারে। কিন্তু আপনার কপাল খারাপ, শ্রমিকদেরও কপাল খারাপ, 10 দিন পরে আবহাওয়া খারাপ হয়ে গেছে, ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, এই ঝড় বৃষ্টি প্রায় 6 দিন ছিল। এখন আপনি তাদের যে 10 দিন সময়, তাদের যে 20 দিন সময় দিছিলেন, সেই 20 দিনের মধ্যে 10 দিনের কাজ করছে, আরো 6 দিন কাজ বন্ধ রয়েছে। তাহলে কয়দিন চলে গেল? 16 দিন। 16 দিন কিন্তু শেষ। আমার 20 দিন ছিল টোটাল, তার মধ্যে 16 দিন শেষ, তাই তো? এখন হাতে আছে আপনার 4 দিন। কয়দিন আছে? 4 দিন। কয়দিন আছে হাতে? চার। 4 দিন সময় আছে। এখন কি বলছে, যদি এই মনে করেন যে কোনো রেস্ট্রিকশন না থাকতো 20 দিনের, তাহলে এই কাজটা করতে 10 দিন কাজ করার পরে আরো 10 দিনের কাজ বাকি রয়েছে না? তাহলে এই 16 দিন জি। পরে কিন্তু 26 দিন লাগতো টোটাল। কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে কি, নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে, নির্ধারিত সময়ে কি বলছে, কাজের জন্য কোনো সময় বাড়ানো হবে না। ওই যে প্রথমে যে 20 দিন দিছিল, এই 20 দিনের মধ্যেই কাজ শেষ করতে হবে। এই 20 দিনের মধ্যেই কাজ কি করতে হবে? সমাপ্ত করতে হবে। সমাপ্ত করতে হবে। তাহলে যদি এখন, তাহলে আপনার হাতে ওই 20 দিনের মধ্যে আপনার হাতে কয়দিন আছে? 4 দিন। 4 দিন আছে। এখন আপনার কাজ বাকি আছে কয়দিনের? 10। কাজ বাকি আছে কয়দিনের? তারা কয়দিন কাজ করে ফেলছিল? 10 দিনের কাজ বাকি আছে। 12 10 দিন বাকি আছে। আর 10 দিন বাকি আছে আপনার, মানে 10 দিনের কাজ তারা করে বলছিল। আপনাদের কাছে কাজ বাকি আছে, 10 দিনের কাজ বাকি আছে, কিন্তু সময় আছে 4 দিনের। এখন 10 দিনের কাজ যদি 4 দিনে করতে হয়, শ্রমিক কি বাইরে বের করে দেওয়া লাগবে নাকি আরো শ্রমিক আনা লাগবে, কোনটা? আরো শ্রমিক আনা আনতে হবে। লাগবে। এইটাই কিন্তু আমাকে বলছে যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। আমরা অঙ্কটা করে বুঝলাম, আমাদের 10 দিনের কাজ বাকি আছে, কিন্তু আমাদের হাতে সময় আছে কয়দিন? 4 দিন।
তাহলে 10 দিনের কাজ যদি আমরা 4 দিনে করতে হয় তাহলে অবশ্যই লোক বেশি আনা লাগবে। এই কয়জন লোক আনা লাগবে সেটা জানতে চাইছে আমাদের কাছে, ঠিক আছে। এখন আমরা কথা হচ্ছে যে যে কাজটা হয়ে গেছে সেটা বাদ দিয়ে দেব, যেটা হয়ে গেছে কাজটা সেটা বাদ দিয়ে দেবো, সেটা নিয়ে আমরা আলোচনা করব না। এখন দেখেন কয় দিনের কাজ হয়ে গেছে, 10 দিন। আমরা এই 10 দিনটাকে বাদ দিয়ে দিব। তাহলে আমরা প্রথমে এই 10 দিনকে যদি বাদ দিতে পারি, যে 10 দিন পর দিন বাকি থাকে, 10 দিন পর দিন বাকি থাকে, দিন বাকি থাকে। কয়দিন বাকি থাকবে বলুন তো? টোটাল 20 দিন ছিল, তাহলে আপনার কয়দিন আছে 10 দিন। এখন? 10 দিন বাদ দিলে আপনাদের কাছে হাতে আছে 10 দিন, ঠিক আছে। ওকে, এখন আমাদের কথা হচ্ছে দেখেন, আবহাওয়ার কারণে 6 দিন যদি বন্ধ থাকে, 6 দিন, আচ্ছা আমরা এখানে দিন লিখবো না, আমরা 10 দিন পর কাজ বাকি থাকে। কাজ আপনাদের যেটুকু আছে, কয়দিনের কাজ বাকি আছে? 10 দিনের কাজ বাকি আছে, ঠিক আছে। 10 দিনের কাজ বাকি আছে, এখন 6 দিন কাজ বন্ধ আছে। কাজ বন্ধ থাকার পরে, কাজ বন্ধ থাকার পরে দিন বাকি থাকে, কয়দিন দিন বাকি থাকে? দিন বাকি থাকে 4 দিন। কয়দিন ভাই? তাহলে আপনার এই যে 10 দিনের কাজ বাকি আছে, তার থেকে আরো 6 দিন কাজ বন্ধ রয়েছে, আরো 6 দিন বাদ দিলাম, তাহলে আপনার কয়দিন থাকে? 4। 4 দিন। এখন মনে করেন যে আবহাওয়া খারাপ হয়েছিল না, তাহলে এই 10 দিনের মধ্যে কাজটা কয়জন শেষ করে ফেলতে পারতো? এই 10 দিনের মধ্যে এই 30 জন কাজটা শেষ করে ফেলতে পারতো না? পারতো কিনা? জি। পারতো। আচ্ছা এখন আমার কথা হচ্ছে, পোস্ট আসলে কি চাইছে, লোক চাইছে নাকি দিন চাইছে, কোনটা চাইছে? শ্রমিক। শ্রমিক চাইছে, শ্রমিক সংখ্যাকে রাখতে হবে খাতার ডান দিকে। এখন দেখেন আমাদের ইনফরমেশন যেটা দেওয়া আছে বলছিল যে শ্রমিক সংখ্যা আমরা খাতার ডান পাশে লিখবো। তাহলে বলেন এই লাইনটাকে কিভাবে সাজাবো আমরা? একজন বলেন তো এই লাইনটা কিভাবে সাজাবো? শ্রমিক সংখ্যাকে খাতার ডান পাশে রাখবো, তাহলে এই লাইনটাকে, প্রথম লাইনটা কিভাবে সাজানো যায়, কিভাবে সাজাবো 20 আমরা? দিন করতে শ্রমিক 20 দিনে করে 30 জন শ্রমিক, তাই তো? 20 দিনে বাড়ি তৈরি করে 30 জন শ্রমিক, তাই তো? কিন্তু কথা হচ্ছে, একটা কথা আমরা বলছিলাম যেটা হয়ে গেছে, কাজ কাজ যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব না। এখন বলেন তাহলে কাজ কয়দিন বাকি আছে? 10 দিন। 10 দিন। আমরা ওই 20 দিন আলোচনা করবো না, আমরা এই 10 দিনের কাজ আলোচনা করব, ঠিক আছে। 10 দিনে করতে পারে, করতে পারে কয়জন শ্রমিক? 30 জন। 10 দিনে 30 জন শ্রমিক কাজ করতে পারতো, তাই না? আচ্ছা 30 জন শ্রমিক কাজ করতে পারতো। আচ্ছা এখন আমরা কি, এখন আমাদের কাছে কাজ বাকি আছে কয়দিন, কয়দিনের মধ্যে শেষ করতে হবে এটা, এই কাজটাকে? শেষ করতে হবে 10 দিন। 4 দিন।4 দিনের মধ্যে, তাই না? চার তো দিন আগে আমরা সরাসরি 4-এ চলে যাবো না, আমরা আগে একে আসবো, তাহলে একদিনে করতে পারে। এবার বলেন তো এই 30 আর এই 10 এই জায়গায় গুণ হবে না ভাগ হবে বলেন তো? এই 30 আর ওই 10 এখানে গুণ হবে না ভাগ হবে? গুণ হবে। কি হবে? ভাগ। গুণ হবে। আচ্ছা আমরা একটু বিবেচনা করতে হবে ভাই, ভেবে চিন্তে বলতে হবে, এই লাইনটা গুণ হবে না ভাগ হবে এটা বোঝার জন্য আমাদের এই লাইনের তুলনা করতে হবে। দেখেন 10 দিনে করতে পারতো 30 জন, 10 দিনে করতে পারতো 30 জন, এখন সেই কাজটা একদিনে করবে। 10 দিনের কাজ যদি একদিনে করে তাহলে কি লোক বেশি লাগে না কম লাগে? বেশি লাগবে। বেশি লাগবে, বেশি লাগলে কি হবে? গুণ হবে। গুণ হবে। বোঝা গেল কিভাবে তুলনা করতে হবে। এই জিনিসটা নিয়ে কি এখনো কনফিউশন আছেন যে গুণ হবে না ভাগ হবে বুঝতেছেন না, এরকম কেউ আছেন? আচ্ছা আমি বারবার প্রত্যেকটা অঙ্ক দেখা দিচ্ছি কিন্তু বোঝার চেষ্টা করেন। এবার আমরা যাবো অঙ্কের, আমাদের হাতে বাকি আছে কয়দিন, কয়দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে? চার আমাদের হাতে দিনে বাকি 4 দিন। এই যে যে 4 দিনে তাহলে করতে পারে কয়জন? তাহলে এই চারটা এদের সাথে গুণ হবে না ভাগ হবে, এটা কিভাবে বুঝবো আমরা? জাস্ট এর আগের লাইনটা দেখে, ঠিক আছে। এই লাইনটা কি বলছিল? একদিনে করতে পারে এই কয়জন লোক, একদিনে করতে পারে এই কয়জন লোক। এখন ওই একদিনের জায়গায় আমরা কাজটা 4 দিন ধরে করব, তাহলে কি শ্রমিক কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। কম কম লাগবে। লাগবে। কম লাগলে আমাদের কি হবে? ভাগ ভাগ। হবে। ভাগ। 30 × 20 = 4। তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে 4 × 5 = 20, আর 5 আর 30 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? স্যার মাঝের লাইনে 30 × 10 হবে। ও আচ্ছা সরি, এখানে একটা ভুল হয়ে গেছে তাহলে আমাদের, এই জন্য অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে।
তাহলে আমরা কাটাকাটি যদি করি তাহলে এটা হয় 5 × 2 = 10, আর 2 থাকে এখানে, 15 × 2 = 30। তাহলে সরি, 5 × 15 তাহলে 75 হবে, ঠিক আছে। 5 × 15 তাহলে 75 হবে। তাহলে আমরা দেখলাম যদি 10 দিনের কাজ যদি আমাদের 4 দিনে করতে হয় তাহলে আমাদের টোটাল শ্রমিক লাগবে কয়জন? টোটাল শ্রমিক লাগবে কয়জন তাহলে? এই 30 জনে কি হবে? 10 দিনের কাজটা আমাদের যদি 4 দিনে করতে হয় তাহলে কি 30 জন লোকে হবে? জি না, তাহলে কয়জন লোক লাগবে? 75 জন, 75 জন অতিরিক্ত লোক লাগবে। 45 জন। আমাদের বলছে অতিরিক্ত কয়জন শ্রমিক লাগবে, মানে অতিরিক্ত কয়জন এক্সট্রা লাগবে। তাহলে আমাদের কি বলছিল, 30 জন তো আমাদের হাতে ছিলই, তাহলে অতিরিক্ত আমরা কয়জন আনবো? আচ্ছা, এই লাইনের পরে এখানে আসলে লিখবেন অতএব অতিরিক্ত শ্রমিক লাগবে, অতিরিক্ত শ্রমিক, এটা নিচের লাইনে লিখবেন। হ্যাঁ, আমার জায়গা নাই বলে আমি এ পাশে লিখতেছি। লাগবে সমান সমান আমাদের টোটাল লাগছে 75 জন, তার মধ্যে থেকে আমাদের 30 জন তো আছেই, এটা বাদ দিয়ে দিব। তাহলে কয়জন লাগবে আমাদের? 45 জন। তাহলে উত্তর হবে কত? 45 জন। 45 জন। অঙ্কটা কি সবাই বুঝতে পারছেন? এই অঙ্কটা বুঝতে পারলে মোটামুটি ঐকিক নেবের অঙ্ক আসলে পারবেন। আর এরকম অঙ্কই পরীক্ষাতে আসবে। আমরা এরকম অঙ্ক আসলে পারবো ইনশাল্লাহ? পারবো কিনা? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে পরের অঙ্কে চলে দেবো। পরের অঙ্কে চলে যাই একটু। পরের অঙ্কটা কি বলছে? পরের অঙ্কটা বলছে আমাদের কোন ছাত্রাবাসে 32 জন ছাত্রের, সরি 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে। 15 জন ছাত্র যদি খাইতো শেষ পর্যন্ত তাহলে কতদিন খেতে পারতো? 15 জন ছাত্র যদি ওই হলে থাকতো সব সময় ধরে তাহলে কয়দিন খেতে পারবে খাবারগুলো? যে খাবারটা আছে সেটা কয়দিন খেতে পারবে? 32 দিন। 30 দিন। 32 দিন খেতে পারবে, তাই তো? এখন মনে করেন যে এই 15 জনের থেকে কিছু লোক চলে গেছে বাইরে, কিছু লোক ঈদের ছুটি বা পূজার ছুটিতে বাইরে চলে গেছে। তাহলে কি এখন এই খাবারগুলো কি বেশি দিন চালানো যাবে নাকি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কোনটা? কিছু লোক বাড়ি চলে গেছে, ঈদের ছুটিতে বাড়ি চলে গেছে। তাহলে আগে যে 32 দিনের খাদ্য ছিল এখন কি তার চেয়ে বেশি লাগবে না, বেশি দিন চলবে নাকি কম দিন চলবে যদি লোক চলে যায়? বেশি দিন চলবে। বেশি দিন চলে যাবে। ঠিক একইভাবে কিছু লোক নতুন যদি হোস্টেলে আসে, কিছু নতুন লোক আসছে হোস্টেলে, তাহলে কি খাবারগুলো 32 দিন চলবে নাকি তার আগে শেষ হয়ে যাবে? তার আগে শেষ হয়ে যাবে। হুম, ঠিক এই জিনিসটাই আমাদের অঙ্কে বলে দিছে যে কয়েকজন ছাত্র নতুন আসায় ওই 32 দিনের খাবার কয় দিনে শেষ হয়ে গেছে? 32 দিনের খাবার কয় দিনে শেষ হয়ে গেছে, কয় দিনে? 20 দিনে। 20 দিনে শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন বলছে নতুন করে আসা ছাত্রের সংখ্যা কত, নতুন করে আসা ছাত্রের সংখ্যা কত, মানে নতুন কয়জন ছাত্র আসছে এটা আমরা বের করব। ছাত্র ছিল কয়জন আমাদের কাছে? 15 15। জন। 15 জন ছিল। এই 15 জন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খাইতো তাহলে 32 দিন খেতে পারতো, তাই না? এখন সেটা 20 দিনে শেষ হয়ে গেছে। আচ্ছা, আমাদের কাছে অ্যান্সারে কি চাইছে, উত্তরে চাইছে কি, দিনের পরিমাণ চাইছে নাকি ছাত্রের পরিমাণ চাইছে? ছাত্রের। কিসের পরিমাণ চাইছে, দিনের নাকি ছাত্রের? ছাত্রের। ছাত্রের পরিমাণ চাইছে। তাহলে আমরা বলেন তো এই লাইনটাকে আমরা কিভাবে সাজাবো? এই লাইনটা সাজাবো কিভাবে? আমাকে একটু বুদ্ধি দেন, কিভাবে সাজানো যায় এই লাইনটাকে? বুদ্ধি দেন একটু। আমাদের ছাত্রের সংখ্যাকে আমরা কোন পাশে রাখতে হবে, ডান পাশে রাখতে হবে, তাই না? তাহলে বলেন ছাত্রের সংখ্যাটাকে ডান পাশে যদি রাখতে হয় তাহলে আমরা এই লাইনটাকে কিভাবে সাজাবো, কিভাবে সাজাতে পারি? স্যার আগে তো দিন মনে হয় বিয়োগ দিতে হবে। না, দিন বিয়োগ দেওয়া লাগবে না, এখানে এখানে বলে নাই যে 20 দিন খাওয়ার পরে বা 10 দিন খাওয়ার পরে বা 5 দিন খাওয়ার পরে, এরকম কিছু বলে নাই। ঠিক আছে, মানে এই প্রথম দিন থেকে এই অতিরিক্ত লোকগুলো ভর্তি হয়ে গেছে, বুঝছেন? আগের অঙ্কে যেমন বলে দিছিল 10 দিন কাজ করার পরে আবহাওয়া খারাপ হয়েছে, এটা বলে দিছিল না? জি স্যার। এজন্য আমরা প্রথমে 10 দিন বাদ দিয়ে দিছিলাম।
কিন্তু এখানে কি এরকম কিছু বলছে যে 10 দিন খাওয়ার পরে বা 5 দিন খাওয়ার পরে এরকম কিছু বলছে? এই অঙ্কটা পরে কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা প্রথম দিন থেকেই খাচ্ছে। ঠিক আছে, বুঝছেন? জি স্যার। এই অঙ্কটাই এই 15 জন একদিনও খেতে পারে না আলাদা করে, প্রথম দিন থেকে এক্সট্রা লোক চলে আসছে, বুঝতে পারছি। এজন্য আমরা কোনো দিন টিন বাদ দিব না। তাহলে আমরা এই লাইনে সাজাবো, এমন ভাবে সাজাবো যেন ওই ছাত্রের পরিমাণটা ডান পাশে থাকে। তাহলে আমরা কি লিখবো? 32 দিন চলতো, 32 দিন চলে। চলতো 15 জন আছে, আচ্ছা। হ্যাঁ, গুড। এটাই কিভাবে সাজাবো এটা হচ্ছে বুঝতে হবে। হ্যাঁ, 32 দিন চলে সমান সমান 15 জন ছাত্রের, 15 জন ছাত্রের। অতএব আমরা আগে আসবো একে, যেহেতু ঐকিক নিয়মের অঙ্ক আমরা একে আসবো। তাহলে বলেন এখানে এই 32 আর 15 গুণ হবে না ভাগ হবে? গুণ হবে। আচ্ছা, আমি একটু বুঝিনি, আমরা একটু বুঝে নিব। সেটা হচ্ছে কি দেখেন, 32 দিন যদি 15 জন ছাত্র খায়, 32 দিন ধরে যদি 15 জন ছাত্র খেতে পারে, সেই খাবার এখন 32 দিনের খাবার ওখানে একদিনে শেষ হয়ে যাবে, তাহলে কি ছাত্রের পরিমাণ অনেক বেশি লাগবে না? জি জি। স্যার। সেজন্য আমাদের গুণ হবে এটা, ঠিক আছে। গুণ হবে আর ভাগ হবে এটা বুঝতে হবে আগে। এখন লাস্টে আমাদের কি বলছে, কয়দিনে শেষ হয়ে গেছে খাবারটা? 20 দিন। আমরা দেখবো যে 20 দিনে বিশ আসলে দিনে কয়। তাহলে এটা কিন্তু ভাগ হবে, আমি আর বুঝাচ্ছি না এটা। যদি কেউ না বোঝেন আমাকে কোশ্চেন করেন, আমি বুঝাই দিব, সমস্যা নেই। আমরা 5 দিয়ে কাটাকাটি করি, 3 5 15, 4 5 20, 4 অক্ষে 4, 4 8 32। তাহলে কয়জন? তাহলে ওই ওই 32 জনের খাবারটা যদি 20 দিনে শেষ করতে হয় তাহলে কয়জন ছাত্র লাগে? 24। হুম। এবার তাহলে বলেন যে নতুন করে কয়জন ছাত্র আসছে? নতুন ছাত্র কয়জন? 9 জন। হুম, 9 জন। 9 জন। কারণ আমাদের কাছে 15 জন আগে থেকেই ছিল। তাহলে আমাদের আসছে কয়জন, কিভাবে বের করবো? সরি, নতুন ছাত্রের সংখ্যা, নতুন ছাত্রের সংখ্যা ইজ ইকুয়াল টু আমাদের এই যে 24 থেকে 15 বাদ দিয়ে দেবো, তাহলে 9 জন থাকবে। ঠিক আছে, তাহলে উত্তর আমাদের কয়জন? 9 জন। বুঝতে পারছি হুম। অঙ্কটা কিভাবে করবো? একজনের মনে হয় একটু কনফিউশন হয়েছে যে স্যার ওই 20 দিন বাদ দিব কিনা, তাই তো? 20 দিন বাদ দিব না কেন, আর আগের বার 10 দিন বাদ দিলাম কেন, এটা বোঝা গেছে? এটা কি বুঝতে পারছেন আপনি, যার সমস্যা ছিল একটু? জি জি স্যার। ওকে, না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করবেন, ইনশাল্লাহ আমি বারবার বোঝাবো একই জিনিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এবার একটু পরেরটায় আসি, দেখি এটা কি বলছে। 20 জন শ্রমিক কোনো কাজ 24 দিনে করতে পারে। দেখেন, 20 জন শ্রমিক কোনো কাজ 24 দিনে করতে পারে, যদি কোনো প্রকার কোনো বাধা না আসে। তাহলে যদি আমার এই 20 জন শ্রমিক কাজ করে তাহলে আমার কাজটা কদিনে শেষ হয়ে যাবে? কদিনে শেষ হয়ে যাবে যদি কোনো বাধা না আসে? 24 দিন। হুম, এখন বলছে একটু বাধা চলে আসছে, দাঁড়ান 1 মিনিট। এখানে আমাদের একটা বাধা চলে আসছে, বাধাটা কি? কাজটি শুরু করার 8 দিন পরে 16 জন শ্রমিক চলে গেছে। কাজটি যখন শুরু করছিল তার 8 দিন পরে কয়জন শ্রমিক চলে গেছে? 16 জন। 16 জন চলে গেছে। আচ্ছা, এবার আগের বার তিনি কোশ্চেন করেছিলেন যে স্যার এটা বিয়োগ দিব না যোগ দিব, আগে দিন বাদ দিব, বলেন তো এই 8 দিন বাদ দিতে হবে নাকি হবে না? হবে। বাদ দিতে হবে এই 8 দিন নাকি বাদ দিতে হবে না, কোনটা? স্যার বাদ দিতে হবে। দিতে হবে। কেন দিতে হবে? কাজটি শুরুর 8 দিন পর, মানে কাজটি শুরু করে ফেলছিল, তার 8 দিন পরে ঝামেলাটা হয়েছে, তার মানে কি 8 দিনের কাজ করা হয়ে গেছে না? জি স্যার। তাহলে কিন্তু আমাদের এখানে এই 8টা দিনকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পারছে এবার যে কোন ক্ষেত্রে বাদ দিতে হয় আর কোন ক্ষেত্রে বাদ দিতে হয় না? জি স্যার, এবার বুঝতে কি পারছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা প্রথমে 8 দিনকে বাদ দিয়ে দিব, যে 8 দিন পরে, 8 দিন পর দিন বাকি থাকে, আগেই আমরা বাদ দিয়ে দিলাম, পুরো অঙ্ক করার আগেই বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, সমান সমান। তাহলে আমার 24 দিন ছিল টোটাল সময়, তার 4 দিন চলে গেল, তাহলে থাকলো কয়দিন? 16 দিন থাকলো। ঠিক আছে,
আচ্ছা, যদি এই 16 জন শ্রমিক না যেত, তাহলে 8 দিন পরে আর 16 দিনের মধ্যে তারা কাজটা শেষ করে ফেলতে পারতো, তাই না? কারণ 24 দিনের কাজ 8 দিন করে ফেলছিল। যদি এই 16 জন শ্রমিক না যাইতো, 20 জনই কাজ করতে থাকতো, তাহলে কিন্তু এই কাজটা অতিরিক্ত আর 16 দিন করলে শেষ হয়ে যেত, যেটা 8 দিন হয়ে গেছিল, তাই তো? এই 16 দিন করলে আমাদের হয়ে যাইতো। এখন বলছে বাকি শ্রমিক কত দিনে অবশিষ্ট কাজটি শেষ করতে পারবে। এই অবশিষ্ট কাজ আছে কয় দিনের? 16 দিনের। 16 দিনের কাজ আছে। আচ্ছা, আমরা লিখে দিই, এটা বোঝানোর জন্য লিখে দিই, 16 দিনের কাজ আছে। এই 16 দিনের কাজটা এখন কয়জন করবে? আর 16 জন শ্রমিক চলে গেছে, তাহলে আবার শ্রমিক আছে 4 জন। কয়জন? 4 জন। চলে গেছে, ওদেরকে বাদ দিয়ে দেবো। চলে গেলে শ্রমিক বাকি থাকে। শ্রমিক বাকি থাকে। আমার ছিল টোটাল আছে 20 জন, মাইনাস দিব আমরা 16 জন, তাহলে থাকবে আমাদের 4 জন, তাই তো? ওকে, ফাইন। যদি এই 20 জন, 20 জনের তাহলে আমাদের কি কথা হচ্ছে, এখন আমরা কি দেখলাম, অঙ্কটা দেখলাম যে যদি 20 জন শ্রমিক কাজ করতো, যেহেতু 8 দিনের কাজ হয়ে গেছিল অলরেডি, তাহলে আমাদের আর কয়দিন লাগতো কাজটা শেষ করতে? 16 দিন। 16 দিন লাগতো। কিন্তু এখন 16 জন শ্রমিক চলে গেছে, এখন আমার হাতে শ্রমিক আছে 4 জন। এই 4 জন আসলে কয়দিন কাজটা কয়দিনে কাজটা শেষ করতে পারবে, এটা আমার বের করতে হবে। তাহলে আমার প্রশ্ন এখানে চাইছে কি, দিন চাইছে। তো দিনটা রাখবো আমি খাতার কোন পাশে? ডান ডান পাশে পাশে। রাখ। তাহলে আমরা দেখি, যদি 20 জন, 20 জনের লাগে, 20 জনের কয়দিন লাগতো? 20 জনের লাগে কয়দিন? এখানে কয়দিন লিখবো 20 জনের লাগে? 16 দিন। 16 দিন। কেন 16 দিন লিখবো? কারণ 8 দিন হয়ে গেছে কাজ, এটা বাদ দিয়ে দিছি আমরা অলরেডি। এটা লিখবো আমরা, গুড। বুঝে ফেলছেন অনেকটা, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা চলে যাব একে, চলে যাব আগে, অ্যান্সারে যাব না, আগে যাব আমরা একে। তাহলে বলেন, এই 20 আর 16 গুণ হবে না ভাগ হবে? গুণ হবে। আচ্ছা, 20 জনের যদি 16 দিন লাগে, সেই কাজটা যদি এখন একজন করে, সময় অনেক বেশি লাগবে, যে জন্য আমাদের গুণ হবে, ঠিক আছে। এবার আমাদের শ্রমিক আছে কয়জন টোটাল? এখন শ্রমিক আছে কয়জন? 4। এই 4 জন। 4 জনের দেখবো কয়দিন লাগে, ঠিক আছে। তাহলে আমাদের 16 গুণ 20 ভাগ 4, 4 অক্ষে 4, 4 এ 4 এ 16, তাহলে আমাদের কয়দিন লাগবে টোটাল? 30 দিন। 80 দিন লাগবে টোটাল এখন, ঠিক আছে। এখন বলছে বাকি শ্রমিক কত দিনে অবশিষ্ট কাজটি শেষ করতে পারবে। তাহলে অবশিষ্ট কাজ যেটা ছিল, সেটা হচ্ছে 16 দিনের কাজ ছিল। এই 16 দিনের কাজ এই 4 জন লোক কয়দিনে করতে পারছে? 80 দিনে। 80 দিনে। 80 দিন। তাহলে আমাদের উত্তর কিন্তু এই 80 দিন। বুঝতে পারছি অঙ্কটা কিভাবে করতে হবে? এই অঙ্কটা আসলে কিভাবে করবো আমরা বুঝতে পারছি। ওকে। জি। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এই অঙ্কগুলো একটু ভালোভাবে মন দিয়ে করবেন, এই অঙ্কগুলো ভালোভাবে মন দিয়ে করবেন, এই অঙ্কগুলো পরীক্ষায় আসবে। এটা একটু দেখি। দৈনিক 6 ঘন্টা কাজ করে 8 জন ব্যক্তি একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। দেখেন, এতক্ষণ আমরা কয়টা জিনিস নিয়ে কাজ করছি? দুইটা জিনিস নিয়ে। জন অথবা দিন, খাবার অথবা দিন, এরকম তো দুইটা জিনিস নিয়ে কাজ করছি না? দুইটা জি জিনিস স্যার। নিয়ে কাজ করছি না এতক্ষণ। কিন্তু কিছু কিছু সময় কি হবে, আপনাদের মানে তিনটা জিনিস, দুইয়ের অধিক জিনিস দেয়া থাকতে পারে, দুইয়ের অধিক জিনিস দেয়া থাকতে পারে, ঠিক আছে। এখানে দেখেন, দুইয়ের অধিক জিনিস দেয়া আছে না? ঘন্টা আছে, ঘন্টা আছে, জন আছে, দিন আছে, কয়টা জিনিস দেওয়া আছে? কয়টা জিনিস দেওয়া আছে আমাদের? 3টে স্যার। তিনটা জিনিস দেওয়া আছে, এরকম তিনটা জিনিস দেওয়া থাকতে পারে, ঠিক আছে। এখন কথা বলছে আমাদের তিনটা চারটা কোনো ব্যাপার না, আমরা দেখবো যে অ্যান্সারটা চাইছে কোনটা। এই তিনটা জিনিসের মধ্যে আমাদের অ্যান্সারটা চাইছে কোনটা, বলুন তো অ্যান্সারে কোনটা চাইছে? ঘন্টা দিন চাইছে, চাইছে। জন চাইছে নাকি দিন চাইছে? তাহলে আমরা এই দিন। প্রথম ইনস্ট্রাকশনটাকে এমন ভাবে সাজাবো যেন কে ডান পাশে থাকবে? দিন ডান পাশে থাকবে স্যার। দিন ডান পাশে থাকবে। তাহলে আমরা কি লিখবো? 6 ঘন্টা পরিশ্রম করে, এখানে যে দিন ডান পাশে যেটা আছে, 6 ঘন্টা পরিশ্রম করে, আমরা ওইভাবেই লিখে দিই, আমাদের আর ভাবনা চিন্তা করা লাগবে না, যেহেতু দিন ডান পাশেই আছে। 8 জন ব্যক্তি কাজ করে কয় দিনে? 15 দিনে, তাই না? আচ্ছা, এবার আমরা একে একে যাবো, তাই তো? সব জায়গায় আমরা একে যাবো। দেখেন, 1 ঘন্টা পরিশ্রম করে, আচ্ছা,
আমরা একটা একটা করে বসাবো, একটা একটা করে বসাবো, দুইটা একবারে বসাতে যাবো না, আমরা একটা একটা করে বসাবো। তাহলে বলেন, প্রতিদিন যদি আপনি 6 ঘন্টা করে পরিশ্রম করে যদি 15 দিনে শেষ করেন, এখন 6 ঘন্টা না করে একদিন করে 1 ঘন্টা করবেন, তাহলে কি দিন বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। বেশি লাগবে। তাহলে আমাদের এই 15 আর 6 গুণ হবে, ঠিক আছে। এবার আমরা এইটুকু শেষ করলাম, আমরা মনে করেন যে এইটুকু শেষ করলাম, এবার আমরা এখানে একদিন বসাবো, একজন বসাবো। তাহলে বলেন, 8জন ব্যক্তি যদি 15 দিনে কাজ করে, সেই কাজ এখন একজন ব্যক্তি করবে, তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। বেশি লাগবে, তাহলে এই 8ও গুণ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা অ্যান্সারে চলে যাবো। অ্যান্সারে কি বলছে? 5 ঘন্টা পরিশ্রম করে 9 জন ব্যক্তি। তাহলে 5 ঘন্টা পরিশ্রম করে, তাহলে বলেন 1 ঘন্টা পরিশ্রম করে যদি এই কয়দিন লাগে, তাহলে এখন 5 ঘন্টা পরিশ্রম করবে, তাহলে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? কম দিন লাগবে। কম দিন লাগবে। তাহলে এটা ভাগ হয়ে যাবে, এটা যেভাবে আছে সেটা বসাই দিই, আর এটা যেহেতু ভাগ হবে নিচে 5 বসাই দিই, ঠিক আছে। এখন বলেন, এখানে 8 জনের, একজনের জায়গায় এখন 9 জন আসবে। তাহলে বলেন, একজনের যদি আপনার এই কয়দিন লাগে, তাহলে 9 জনের কয় কম দিন লাগবে না বেশি দিন লাগবে? একজনের কাজ 9 জন করবে, এখন কি কম দিন লাগবে না বেশি দিন লাগবে? কম দিন স্যার। কম দিন। কম দিন লাগলে হচ্ছে নিচে গুণ হবে, ঠিক আছে। তাহলে কাটাকাটি করি, 5 × 5, 3 × 5 = 15, 3 × 3, 3 × 3 = 9, 3 × 3, 3 × 2 = 6। তাহলে কত হলো কাটাকাটি করে? উপরে থাকে 8 আর 2, দ্যাট মিনস 16। তাহলে আমাদের যদি এরকম করে, তাহলে কয়দিনে শেষ করতে পারবে কাজটা? উত্তর তাহলে আমাদের 16 দিন। বুঝতে পারছি আমরা অঙ্কটা কিভাবে করছি, আমরা বুঝতে পারছি অঙ্কটা। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা চলে যাবো পরের অঙ্কে। এটা একটু দেখি। এই অঙ্কটা আমরা দেখবো, একটু দেখেন কি বলছে। 3 জন পুরুষ বা 9 জন বালক, 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে। ফাইন। তাহলে কি 3 জন পুরুষ আর 9 জন বালক একসাথে কাজটা করবে, এরকম বলছে? কি বলছে অঙ্কটা একটু পড়েন তো। না স্যার। 3 জন পুরুষ বা 9 জন বালক বলছে একটি কাজ 60 দিনে করে। তাহলে কি 3 জন পুরুষ বা, বা মানে কি, এরা কি একসাথে করবে, এরা কি আলাদা আলাদা করবে? না, আলাদা আলাদা স্যার। আলাদা আলাদা করবে, একসাথে করবে না। আপনি 3 জন যদি পুরুষ লাগান কাজে, তারাও 60 দিন করতে পারবে। 3 জন পুরুষের জায়গায় যদি আপনি বালক দিয়ে কাজ করেন, তাহলে 9 জন বালক নেওয়া লাগবে, তারাও 60 দিনে কাজটা শেষ করতে পারবে, তাই তো? মানে তিন জন জি স্যার। পুরুষ এবং 9 জন বালকের কাজ করার ক্ষমতা কি সমান নাকি আলাদা? সমান। সমান। কিন্তু এখানে দেখেন, এই অঙ্কগুলো একটা কাহিনী হচ্ছে যে প্রথম লাইনে বা থাকে, প্রথম লাইনে কি থাকবে? বা থাকবে। দ্বিতীয় বাহ। লাইনে ও থাকবে। দ্বিতীয় লাইনে কি থাকবে? দ্বিতীয় লাইনে কি থাকবে? ও থাকবে। বুঝতে পারছি কাহিনীটা কি। এই অঙ্কগুলোতে প্রথম লাইনে বা থাকে, দ্বিতীয় লাইনে ও থাকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের, এই 11 জন পুরুষ ও 27 জন বালক, এই দুইটা শ্রেণী দিয়ে আলাদা আলাদা এই দুইটা শ্রেণীকে আলাদা আলাদা এক জায়গায় করে কাজ করাতে পারবো না আমরা। আমার হয় সবাইকে পুরুষ বানাইতে হবে, না হয় সবাইকে কি বানাতে হবে, বালক বানাতে হবে, ঠিক আছে। এই বালক ইউজ করার জন্য, এইটা করার জন্য আমরা কি করব, এই লাইনটা ইউজ করব, ঠিক আছে। এই লাইনে আমরা যেহেতু দেখলাম যে 3 জন পুরুষ করলেও 60 দিন লাগে, 9 জন বালক কাজ করলেও 60 দিন লাগে, তার মানে কি 3 জন পুরুষ সমান সমান কয়জন বালক বলতে পারি? 9 জন। 9 জন বালক বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা দেখেন এই দুটো জিনিস হিসাব করে, যদি 3 আর 11, আর এখানে আছে 9 আর 27, তাহলে বলেন তো সবাইকে বালক বানানো সহজ হবে নাকি সবাইকে পুরুষ বানানো সহজ হবে? একটা জিনিস বোঝাই, দেখেন আমার কি বলছি যে আমার এখানে 11 জন পুরুষ, ও এখানে কিন্তু ও বলছে মানে কি, এবার এই 11 জন 27 জন বালক একসাথে কাজ করবে। কিন্তু আমি একটা কথা বলছি যে আমরা কখনোই দুইটা আলাদা আলাদা শ্রেণীকে একসাথে কাজ করাতে পারবো না। এই অঙ্কের বেলায় কথা হচ্ছে দুইটা আলাদা আলাদা শ্রেণীর লোককে আমরা একসাথে কাজ করাতে পারবো না। সবাইকে একই শ্রেণীর লোক বানাতে হবে। সবাইকে কি বানাতে হবে? এক শ্রেণীর লোক। একই শ্রেণীর লোক বানাতে হবে, ঠিক আছে। তো আমরা দেখলাম যে দেখেন, এই 9-এর থেকে 9 জন বালক যদি 3 জন পুরুষের সমান হয়, তো 27 জন বালক কয়জন পুরুষের সমান হবে? 9 জন বালক সমান সমান 3 জন পুরুষ। তাহলে 27 জন বালক সমান সমান কয়জন পুরুষ? 3 9 27। 3 গুণ। এখানেও 3 গুণ, ওখানেও 3 গুণ, আমাদের 9 জন পুরুষ হবে না? আমরা এই জিনিসটা একটু করবো, দেখেন। সবাইকে আমরা এটা, এই 11 জন পুরুষকে আমরা বালক বানাবো, না হয় 27 জন বালককে আমরা পুরুষ বানাবো। কিন্তু এই 9 আর 27 এবং এখানে 3 আর 11 দেখে আমাদের মনে হচ্ছে যে আমাদের
বালকদেরকে পুরুষ বানানো সহজ হবে। আমি অঙ্কটা করিয়ে গিয়ে তারপর আরেকবার বোঝাবো, না বুঝলে, হ্যাঁ। আমরা আগে বালকদেরকে পুরুষ বানাবো। 9 জন বালক সমান সমান কি 3 জন পুরুষ। 3 জন পুরুষ, ঠিক আছে। অতএব আমরা আগে একে আসবো। 1 জন বালক সমান সমান কম হবে, দ্যাট মিনস 3/9 পুরুষ। অতএব আমাদের কজন বালক আছে? 27 জন বালক। 27 জন বালক সমান সমান এই যে 3 × 27 / 9। তাহলে 9 × 9 3 × 9 = 27। তাহলে আমাদের 27 জন পুরুষ সমান আমরা কয়জন পুরুষ বলতে পারি? 9 জন। 27 জন বালককে সমান আমরা কয়জন পুরুষ বলতে পারি? 9 জন পুরুষ। এখন আমরা যদি বলি এই যে 27 জন বালক, এরা বালক না, এরা 9 জন পুরুষ, বলা যায়, বলা যাবে। জি আমরা এই স্যার। যে 3টা লাইন বলতে পারবো। এখন দেখেন, আমরা বলেছিলাম যে আমরা হয় সবাইকে পুরুষ বানাবো, না হয় সবাইকে বালক বানাবো। এখন দেখেন, আমি যদি বলি 11 জন পুরুষ ও 27 জন বালক, এটা না বলে আমি যদি বলি 11 জন পুরুষ ও 9 জন পুরুষ, হবে? কথাটা ঠিক আছে? ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক তাহলে আছে। কয়জন? 11 জন পুরুষ, এবং অতএব আমরা এখানে কি বলতে পারি? অতএব 11 জন পুরুষ, 11 জন পুরুষ ও 27 জন বালক সমান সমান, তাহলে আমাদের 11 আর 27 জন বালকের সমান হচ্ছে 9। এতজন পুরুষ আমরা বলতে পারি, এটা বলতে পারবো। তাহলে আমাদের টোটাল কয়জন পুরুষ হয়? এখন 20 জন পুরুষ হয়, ঠিক আছে। আমরা এই 20 জন পুরুষ নিয়ে কাজ করব। ক্লিয়ার? আমরা কোনো বালক রাখবো না। বুঝতে পারছি এইগুলো কেন করলাম? এবং এই অঙ্ক আমি কি বলছিলাম যে প্রথম লাইনে থাকবে বা, প্রথম লাইনে থাকবে কি বা, দ্বিতীয় লাইনে থাকবে কি ও। মনে থাকবে? মনে থাকবে কিনা? জি প্রথম স্যার। লাইনে থাকবে বা, দ্বিতীয় লাইনে থাকবে ও। এইটা থাকলেই বুঝবেন যে এই অঙ্ক, তাহলে সবাইকে একই শ্রেণীর লোক বানাতে হবে। এটা একটু মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম। এখন আমরা অঙ্কটা করব, দেখেন। আমরা এখানে এই লাইনটাকে টোটাল 20 জন পুরুষ বানাইছি। এখন আমরা যদি করি এটাকে, কিভাবে করা যায় দেখেন। এখানে কি বলছিল? 3 জন পুরুষের লাগে কয়দিন? 3 জন পুরুষের লাগে কয়দিন? যদি কাজটা 3 জন পুরুষ করে তাহলে কয়দিনে করতে পারবে? 3 জন পুরুষ যদি কাজটা করে তাহলে 60 দিনে করতে পারবে। এখন আমাদের বলছে 11 জন পুরুষ ও 27 জন বালক। আমরা বলছিলাম যে সবাইকে একই শ্রেণী করব, তাহলে আমরা 11 জন পুরুষ 27 জন বালককে সবাইকে পুরুষ বানাইছি, তাহলে কয়জন পুরুষ হয়েছে? যে 20 জন পুরুষ হয়েছে। এখন আমাদের 3 জন পুরুষের যদি 60 দিন লাগে, তাহলে দেখবো আমরা 20 জন পুরুষের আসলে কয়দিন লাগবে এটা দেখবো, ঠিক আছে। তাহলে আমরা আসি। 3 জন পুরুষের লাগে, 3 জন পুরুষের লাগে সমান সমান 60 দিন। অতএব 1 জন পুরুষের লাগে 1 জন পুরুষের লাগে সমান সমান কি বেশি দিন লাগবে, তাই তো? 60 × 3 দিন। অতএব আমার এখন পুরুষ আছে কয়জন? টোটাল টোটাল কয়জন পুরুষ আছে আমার? একটু বলি, টোটাল কয়জন পুরুষ আছে আমার কাছে? টোটাল কয়জন পুরুষ আছে আমার কাছে এখন? আমার টোটাল পুরুষ আছে 20 জন। তাহলে আমরা দেখবো 20 জন পুরুষের লাগে কয়দিন, এটা দেখবো। কয়জন আমাদের? 60 × 3 ডিভাইডেড বাই, এখানে আমার একটু জায়গা কম হয়ে গেছে, আমি একটু এখানে মুছে ক্যালকুলেশনটা একটু আশেপাশে করতেছি, হ্যাঁ, আপনারা একটু বুঝে নিয়েন। জায়গা কম হয়ে গেছে নিচে, আমরা একটু এটাকে কেটে দিয়ে আমরা একটু এই পাশে ক্যালকুলেশনটা করেছি। 60 × 3 ভাগ হচ্ছে 20। তাহলে 20 × 20, 3 × 20 = 60। তাহলে আমাদের কয়দিন লাগবে? 3 × 3 =
9 দিন। তাহলে উত্তর আমার কয় দিন? তাহলে আমার অ্যান্সার হচ্ছে এই 9 দিন, ঠিক আছে। তাহলে আমার উত্তর কয় দিন? 9 দিন। বুঝতে পারছি কিনা আমরা এই অঙ্কটা? এই অঙ্কটা কি বুঝতে পারছি? জি স্যার। বুঝতে পারছি অঙ্কটা। এখন একটু কঠিন নাকি? করতে পারবো না এরকম আসলে? আচ্ছা, এটা আবার চেষ্টা করে, না পারলে আমাকে নেক্সট দিন বলুন, আমি নেক্সট দিন বুঝাই দিব, হ্যাঁ, পরের ক্লাসে একবার বুঝাই দেবো। আর একবার চেষ্টা করবেন আপনারা। এখন আমরা ট্রেন ও গতিবেগের অঙ্ক করব, ট্রেন এবং গতিবেগের অঙ্ক করব। এই অঙ্ক কি আগে পরে করছি সবাই? আমরা কি এই অঙ্কগুলো আগে পরে করছি সবাই? করছি কিনা? এই টপিকের সাথে পরিচিত কিনা আমরা? সামান্য পরিচিত আছে স্যার। আচ্ছা, এই টপিকের সাথে মোটামুটি আমরা পরিচিত, এই টপিকটা আমরা আগে পরে করেছি, তাই না? এখন আমরা একটু, এখন আবার অঙ্কের চাকরির জন্য আবার করতে হবে আমাদের। একটু চেষ্টা করি অঙ্কগুলো। আমি প্রথমে একটা বেসিকটা সুন্দর করে বোঝাই দিব, যাতে অঙ্কগুলো সহজ হয়ে যায়, হ্যাঁ। বেসিকটা সুন্দর করে আগে বোঝাই দিব যাতে অঙ্কগুলো সহজ হয়ে যায়, ঠিক আছে। আসেন শুরু করি। আচ্ছা, ট্রেনের ব্যাপারটা যদি আমরা একটু বিবেচনা করে দেখেন, ট্রেনের ব্যাপারটা যদি বিবেচনা করি, আমি পরের আলোচনা চলে যাই, এখানে চলে যাই, হ্যাঁ। এই যে মনে করেন একটা ট্রেন, আমি আঁকার আঁকি হাত ভালো না আমার, তাও একটু চেষ্টা করছি ট্রেন আঁকার। আর একটু বোঝার জিনিসটা বোঝার চেষ্টা করেন। মনে করেন এই যে একটা ট্রেন, মাঝখানে বগিগুলো জয়েন্ট করা, আর চাকা। আচ্ছা, এটা মনে করেন ট্রেন। আচ্ছা, এটা একটা ট্রেন আমাদের। এই ট্রেনটা একটা খুঁটিকে অতিক্রম করবে, এই যে একটা খুঁটি আছে, এই খুঁটিটাকে অতিক্রম করবে, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করেন সবাই, এই জিনিসটা বুঝতে পারেন কিন্তু অঙ্কটা মোটামুটি ক্লিয়ার। এই খুঁটিটাকে ট্রেনটা অতিক্রম করবে, এখন মনে করেন এর মাথাটা এই জায়গায় আসছে, মাথাটা এখানে এ হয়ে এখানে মাথাটা বেরোয় গেছে। তার মানে কি মাথা দ্বারা অতিক্রম করা হয়ে গেছে না খুঁটিটাকে? হয়ে গেছে কিনা? ট্রেনের যে মাথার পাশটা ছিল সেটা অতিক্রম করে ফেলছে খুঁটিটা। তার মানে কি পুরো ট্রেনটা খুঁটিটাকে অতিক্রম করছে এখনো? অতিক্রম করছে জি। কিনা? অতিক্রম করে নাই কিন্তু। যদি অতিক্রম করতে হয়, একেবারে পিছনের পার্টটা অতিক্রম করা লাগবে না খুঁটিটাকে? লাগবে কিনা? জি এই স্যার। যে পার্টটা, এটা অতিক্রম করা লাগবে। তো যদি এটা অতিক্রম করতে হয়, যখন এই পিছনের দিকটা অতিক্রম করলো, তখন এই ট্রেনের মাথাটা এই পর্যন্ত চলে যাবে না? আনুমানিক এই পর্যন্ত চলে যাবে না? যাবে কিনা? জি স্যার। ট্রেন, যদি কোনো কিছুকে অতিক্রম করতে চাই, শুধুমাত্র ওই জিনিসের দৈর্ঘ্য অতিক্রম করলে হয় না। আমরা কি দেখলাম? এই মাথা যখন অতিক্রম করা শুরু করে তখন থেকে টাইম শুরু হয়ে যায়। আর যখন এই পিছনের পার্টটা অতিক্রম করে তখন কিন্তু অতিক্রম করা আসলে হয়। তার মানে আমরা কি বুঝলাম? যদি এই খুঁটিকে অতিক্রম করতে হয়, তাহলে কিন্তু ট্রেনের পুরো দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হয়, হয় কি না? জি এই স্যার পুরো ট্রেন করতে পারি। অতিক্রম করতে হবে না? জি। ট্রেনের অঙ্কে এই জিনিসটা মনে রাখবেন। এই জিনিসটা আমি লিখে দিচ্ছি, এখন সুন্দর করে বোঝাইলাম, এখন সুন্দর করে লিখে দিই। কোনো ট্রেন কোনো কোনো জিনিসকে অতিক্রম করতে হলে অতিক্রম করতে চাইলে ওই জিনিসের দৈর্ঘ্যের সাথে সাথে দৈর্ঘ্যের সাথে সাথে কার দৈর্ঘ্য অতিক্রম করা লাগবে? সাথে সাথে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। বুঝতে পারছি জিনিসটা কি, ট্রেনের অঙ্কের বেসিক জিনিসটা কি বুঝতে পারছি? ট্রেনের অঙ্কের বেসিক জিনিসটা কি, এটা কি বুঝতে পারছি কিনা? একেবারে বেসিক জি স্যার। হচ্ছে এটা। এটা কি ক্লিয়ার? এটা সবাই মনে রাখতে পারবো? এটা মনে রাখতে পারলে এই অঙ্ক ক্লিয়ার একেবারে। এবার ঐকিক নিয়মে যা শিখাইছিলাম ওইভাবে খালি অ্যাপ্লাই করবেন আর অঙ্ক শেষ হয়ে যাবে। দেখেন একটু দেখাই দিই। এই জিনিসটা খালি বুঝতে পারছেন কিনা সবাই সেটা বলেন, এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা এই জিনিসটা নিয়ে? কমেন্ট করতে পারেন, ভয়েস দিতে পারেন।
এই জিনিসটা বুঝতে পারলে মোটামুটি টেনের অঙ্ক ক্লিয়ার। সবাই বুঝতে পারছেন এই অঙ্কটা, এই জিনিসটা? এই যে 3টা লাইন লিখলাম আমি, বুঝতে পারছেন এটা? জি স্যার। ট্রেন যে কোনো কিছু অতিক্রম যদি করতে হয়, মনে করো একটা ব্রিজ অতিক্রম করবে, যদি কোনো প্রশ্নে বলে যে ব্রিজ অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে আমরা কি করব? ব্রিজ অতিক্রম করার জন্য ট্রেনকে মোট অতিক্রম করতে হবে লিখে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য আমরা যোগ দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিছু অঙ্কে যাই, দেখেন অঙ্কগুলো কিভাবে, অঙ্কগুলো করলে আরো ক্লিয়ার হবে। এখানে কি বলছে? 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। ঘন্টায় 36 কিলোমিটার বেগে মানে কি? ঘন্টায় 36 কিলোমিটার বেগে মানে কি? 1 ঘন্টায় 36 কিলোমিটার চলে। 1 ঘন্টায় ওই ট্রেনটা 36 কিলোমিটার যায়, ওকে ফাইন। এখন বলছে রাস্তার পাশে একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে। রাস্তার পাশে একটা খুঁটি আছে, খুঁটিকে অতিক্রম করবে ট্রেন। এখন দেখেন, একটা ট্রেন অনেক বড় না? অনেক বড় কিনা? জি স্যার। এজন্য ট্রেনের দৈর্ঘ্যের সামনে খুঁটির দৈর্ঘ্য কিছু মনে হবে আমাদের কাছে? অনেক ক্ষুদ্র না? অনেক ক্ষুদ্র কিনা? জি স্যার। এজন্য আমরা সব সময় ট্রেনের অঙ্কে এই খুঁটির দৈর্ঘ্যকে কত 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 মিটার ধরবো? কত মিটার ধরবো? অনেক ক্ষুদ্র। এজন্য ট্রেনের অঙ্কে খুঁটির দৈর্ঘ্যকে সবসময় কি ধরবো? এ বিগ জিরো ধরবো, ঠিক আছে? ক্লিয়ার? জি। কেন জিরো ধরবো, এটা কি ক্লিয়ার? অত্যন্ত নগণ্য ট্রেনের দৈর্ঘ্যের হিসেবে। হ্যাঁ, খুঁটির দৈর্ঘ্যের সামনে খুঁটির দৈর্ঘ্য কিছুই না, যে কারণে আমরা খুঁটির দৈর্ঘ্য জিরো ধরবো। কিন্তু যদি কোনো অঙ্ক বলে যায় যে খুঁটির দৈর্ঘ্য এত মিটার, তাহলে আমরা ওটা দেখবো। কিন্তু খুঁটির দৈর্ঘ্য আসলে এত মিটার খুঁটি হয় না, কখনো হয়? খুঁটি কি অনেক বড় হয়? খুঁটি তো গোল হয়, অল্প একটু জায়গা নিয়ে থাকে, যে কারণে খুঁটির দৈর্ঘ্য সবসময় ট্রেনের অঙ্কে কতটুকু? 0 মিটার। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এখন বলেন তো এই খুঁটিকে অতিক্রম করতে হলে এই ট্রেনকে টোটাল কয় মিটার অতিক্রম করতে হবে? বলেন, একটু আগে যেটা লিখে দিয়েছিলাম সেটার অনুযায়ী বলেন। বলেন, ট্রেনটিকে মোট অতিক্রম করতে হবে কতটুকু? সমান সমান বলেন। বলছিলাম ওই জিনিসের দৈর্ঘ্যের সাথে সাথে ট্রেনের নিচের দৈর্ঘ্য অতিক্রম করা লাগে, তাহলে খুঁটির দৈর্ঘ্য কত? 0। আর ট্রেনের দৈর্ঘ্য কত? 50। সমান সমান কত মিটার অতিক্রম করা লাগবে? 50 মিটার। 50 মিটার। এখন কথা হচ্ছে দেখেন, একটা ট্রেন যে কিনা ঘন্টায় 36 কিলোমিটার বেগে যাচ্ছে, তার কি এই যে মনে করেন যে 50 মিটার, মাত্র 50 মিটার অতিক্রম করতে সেকেন্ড মানে অনেক মিনিট লাগবে, নাকি শুধুমাত্র সেকেন্ডে হয়ে যাবে? কোনটা? সেকেন্ডের ভিতরে অতিক্রম করে ফেলবে না? মিনিট, 1 মিনিট কি লাগবে? যেটা এক না ঘন্টায় না স্যার। 36 কিলোমিটার যায়, সেটাকে আমরা কি করব? মাত্র 50 মিটার অতিক্রম করাবো, তাহলে কি তার মিনিট বা ঘন্টা লাগবে? লাগবে কয়েক সেকেন্ড। যে কারণে আমরা এই ঘন্টাকে ঘন্টা হিসেবে রাখবো না। এই ঘন্টাকে আমরা কোথায় নিয়ে আসবো? সেকেন্ড। আমরা আমরা জানি, এইটাকে আমরা দিয়ে, আমরা জানি দিয়ে এই ঘন্টাকে সেকেন্ডে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে বলেন 1 ঘন্টায় কত সেকেন্ড? 1 ঘন্টায় 3600 সেকেন্ড, এটা মুখস্থ করে ফেলবেন। 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, ঠিক আছে? আর জি। আমাদের কত কিলোমিটার আছে? 36 কিলোমিটার। এই কিলোমিটারকে আমরা কি বানাবো? এখানে কি আছে? মিটার আছে। এটা ম্যাচিং করানোর জন্য বা মিল করানোর জন্য এই কিলোমিটারকে কি বানাবো আমরা? মিটার। মিটার বানাবো। তাহলে বলেন 36 কিলোমিটারে কয় মিটার হবে? 1 কিলোমিটারে কয় মিটার? 1 কিলোমিটার এক 1000 মিটার। হ্যাঁ, তাহলে 36 কিলোমিটারে হয় 36,000 মিটার, ঠিক আছে? ক্লিয়ার? জি। এখন বলেন এই অঙ্কটা আসলে কি চাইছে আমাদের? সময় চাইছে নাকি মিটার চাইছে? কোনটা চাইছে? সময়। আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি আসছি এখন।
শুনতে পাচ্ছেন আমাকে? দেখতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন আমাকে? শোনেন, একটু কনফার্ম করেন জি আমাকে। স্যার। শুনতে পাচ্ছেন কিনা? দেখা যাচ্ছে না মনে হয় এখন। এবার দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমরা অঙ্কে আসি। আমাদের কাছে বলছে এই ট্রেনটা খুঁটিটিকে অতিক্রম করবে, তাই না? তাহলে আমরা কি দেখলাম, যদি খুঁটিটিকে অতিক্রম করতে হয় তাহলে ট্রেনটা টোটাল কয় মিটার অতিক্রম করতে হবে? 50 মিটার। 50 মিটার অতিক্রম করতে হবে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে আমরা বলতে পারি যে এই খুঁটিকে অতিক্রম না করে বললে আমরা বলতে পারি যে 50 মিটার কত সেকেন্ড অতিক্রম করে, এটা বলতে পারি না? জি স্যার। 50 মিটার কত সেকেন্ড অতিক্রম করে, এটা বলতে পারি আমরা এই লাইনটা না বলে? পারি কি না? যেহেতু আমরা দেখলাম এই যে এই লাইনটা পাইছি কোথা থেকে, এই 50 মিটার পাইলাম কোথা থেকে, এই যে এখান থেকে 50 মিটার পাইলাম, বুঝছেন? এই জি 50 মিটার স্যার। পাইছি আমরা। তাহলে কথা হচ্ছে আমাদের এই অঙ্কে চাইছে মোটামুটি যে 50 মিটার দৈর্ঘ্য ওই ট্রেনটা কত সেকেন্ড অতিক্রম করে সেটা। এখন আমাদের কত সেকেন্ড চাইছে, আমরা দুইটা জিনিস পাইছি যে ট্রেনটার গতিবেগ হচ্ছে ঘন্টায় 36 কিলোমিটার, দ্যাট মিনস 3600 সেকেন্ডে কত মিটার? আমরা 1 ঘন্টায় 36 কিলোমিটার না বলে কি বলতে পারি? 3600 সেকেন্ডে 36,000 মিটার, এটা বলতে পারি? পারি কি না? জি স্যার। তাহলে আমরা বলতে পারি 3600 সেকেন্ডে যায় 36,000 মিটার, অথবা 36,000 মিটার যায় 3600 সেকেন্ডে, বলতে পারি। দুই ভাবেই বলতে পারি। এখন আমাদের দেখতে হবে আমাদের অ্যান্সারে চাইছে কোনটা, অ্যান্সারে কোনটা চাইছে, কত সেকেন্ডে চাইছে, তাই না? তাহলে বলেন, তাহলে আমরা কোনটা বলবো, যে 3600 সেকেন্ডে যায় 36,000 মিটার, নাকি 36,000 মিটার যায় 3600 সেকেন্ডে, কোনটা বলবো আমরা? কোনটা লিখবো? কোনটা লিখবো? খাতায় ডান পাশে কাকে রাখবো? যেহেতু অ্যান্সারে সেকেন্ড চাইছে, আমরা কিন্তু খাতায় ডান পাশে সেকেন্ডকে রাখবো, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? 36,000 মিটার যায় 3600 সেকেন্ডে, ঠিক কিনা? জি স্যার। বুঝতে পারছি আমরা কেন এভাবে লিখছি, এটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের একে আসবো আগে, অতএব 1 মিটার যায়। তাহলে বলেন 36,000 মিটার যেতে তো সময় লাগবে, 1 মিটার যেতে সময় কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে, তাহলে কিন্তু ভাগ হবে, ঠিক আছে? অতএব আমাদের কি চাইছে, অ্যান্সারে কি চাইছে, কত মিটার অতিক্রম অতিক্রম করার কথা বলছে? কত মিটার? 50 মিটার। কেন 50 মিটার পাইছি এটা বুঝতে পারছি না সবাই? আমি এই ক্যালকুলেশনটা এখানে করতেছি, হ্যাঁ? আপনারা এখানে বুঝে নিয়ে, তাহলে আমাদের 3600 থাকুক উপরে, নিচে থাকুক 36,000, আর এখানে থাকুক হচ্ছে গুণ 50, গুণ 50। ঠিক আছে, আমরা এই শূন্য কেটে দিই, এই দুই শূন্য আর এই দুই শূন্য কেটে দিই, 36 36 কেটে দিই। তাহলে কয় সেকেন্ড লাগবে আমার? কয় সেকেন্ড লাগবে? 50 সেকেন্ড। 50 সেকেন্ড লাগবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত সেকেন্ড? উত্তর 50 সেকেন্ড। পারবো ইনশাল্লাহ এরকম আসলে অঙ্ক? ট্রেনের অঙ্ক যদি এভাবে আসে আমরা পারবো না ইনশাল্লাহ? স্যার এখানে এই পারবো। 50 সেকেন্ড হবে না 5 সেকেন্ড হবে? ও সরি, আমাদের এই শূন্য কেটে গেছিল না, তাহলে 5 সেকেন্ড। জি স্যার। থ্যাংক ইউ ধরাই দেওয়ার জন্য। আমাদের এই শূন্যটা কেটে গেছে, আমি খেয়াল করিনি, হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে শূন্যটা কেটে দিই, তাহলে অ্যান্সার উত্তর হচ্ছে 5 সেকেন্ড। আমি এটা কেটে দিই, আমি উপরে লিখে দিই। তাহলে এটার উত্তর হচ্ছে 5 সেকেন্ড। তাহলে বুঝতে পারছি এরকম অঙ্কটা কিভাবে সলভ করবো, এটা বুঝতে পারছি। আমরা এই খুঁটিকে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে এই জিনিসটাকে আমরা মিটারে কনভার্ট করে ফেলবো, যে ট্রেনটাকে অতিক্রম এই খুঁটিটাকে অতিক্রম করতে হলে আসলে কত মিটার অতিক্রম করতে হয়, ঠিক আছে? আমরা পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা করলে আর একটু ক্লিয়ার হবে অঙ্কগুলো। এগুলো দেখি একটু। এখানে কি বলছে, একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার। ঘন্টায় 36 কিলোমিটার মানে কি? ঘন্টায় 36 কিলোমিটার মানে কি? ঘন্টায় 36 কিলোমিটার মানে কি?
সেকেন্ডের মিটারে কনভার্ট করে বলেন আমাকে। একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার, এই জিনিসটা আমরা কিভাবে বলতে পারি? দুইভাবে বলা শিখাইছিলাম। একটা বলছিলাম 3600 সেকেন্ডে যাবে 36,000 মিটার, অথবা 36,000 মিটার যায় 3600 সেকেন্ডে। মনে আছে জিনিসটা? কিভাবে বলছিলাম? দুইভাবে বলা যাবে। কিভাবে বলা যাবে এটা মনে আছে সবার? জি আচ্ছা, স্যার। এখন আমরা কি বলছে, এই ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনটি 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে এটা বলছে। আচ্ছা, আমি বলি, প্রত্যেকটা অঙ্কে এইভাবে দেখাই দিবেন, দেখেন। প্রত্যেকটা অঙ্কে এই যে এই লাইনটা দেখাই দিবেন, হ্যাঁ, এই লাইনটা। আমরা এই লাইনটা ওই অঙ্ক দেখাবো, কিন্তু আমরা এখন দেখাচ্ছি না, হ্যাঁ। আপনারা দেখাবেন, পারবেন না? এই জিনিসটা দেখাতে পারবেন প্রত্যেকটা অঙ্কে? প্রত্যেকটা অঙ্কে আমরা জানি দিয়ে দেখাই দিবেন, ঠিক আছে? কিন্তু আমি আর ওটা রিপিট করতেছি না। এই লাইনটা প্রত্যেকটা অঙ্কে থাকবে। আমরা ওই ওই জিনিসটা, এই যে আগের অঙ্কের ওই লাইনটা এখানে লিখবো। এখানে আমি এটা গোল দাগ দিয়ে দেখাই দিলাম। আগের অঙ্কের আগের অঙ্কের 2 লাইন এখানে লিখবেন, ঠিক আছে? যে আমরা জানি 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, এবং 36 কিলোমিটার সমান সমান 36,000 মিটার, ঠিক আছে? এটা লিখবেন। এখন আমাকে বলেন, এই ট্রেনটা 200 মিটার, নিজের দৈর্ঘ্য 200 মিটার, এবং এই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 160 মিটার। তাহলে যদি ব্রিজটাকে অতিক্রম করতে হয়, ট্রেনটাকে মোট অতিক্রম করতে হবে কতটুকু বলেন তো? 360। হ্যাঁ, 360 মিটার। ওকে। সেতুকে অতিক্রম করতে হলে সেটা লিখে নিব আমরা, ঠিক আছে? ওই 2 লাইন লেখার পরে আমরা এটা লিখবো। সেতুকে অতিক্রম করতে হলে মোট অতিক্রম করতে হবে ইজ ইকুয়াল টু, কি করবো আমরা? এই যে সেতুর দৈর্ঘ্য প্রথমে বসাবো, সেতুর দৈর্ঘ্য বসাবো প্রথমে 160, পরে কার দৈর্ঘ্য, নিচের দৈর্ঘ্য অতিক্রম করা লাগবে, সেটা হচ্ছে 200। তাহলে টোটাল কত মিটার? 360 মিটার তাকে অতিক্রম করতে হবে, ঠিক আছে? এখন বলছে কত সময় লাগবে। কত সময় লাগে? সেকেন্ড লাগে না? ট্রেনের অঙ্কে ম্যাক্সিমাম অ্যান্সার সেকেন্ডে আসে, যে জন্য আমরা সবসময় ঘন্টাকে কিসে নিয়ে যাব, 3600 সেকেন্ডে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? এখন বলেন, এই জি অঙ্কে স্যার। কি চাইছে? এই অঙ্কে চাইছে কি? এই সময় চাইছে অঙ্কে- স্যার। তাহলে আমরা কি বলবো? 3600 সেকেন্ডে যায় 36,000 মিটার, এটা বলবো? এটা লিখবো না কি লিখবো আমাকে বলেন? ওই লাইনটাকে কিভাবে লিখবো, যে 3600 সেকেন্ডে যায় 36,000 মিটার, এটা লিখবো নাকি 36,000 মিটার যায় 3600 সেকেন্ডে, কোনটা লিখবো? 3600 সেকেন্ডে। হ্যাঁ, আমরা লিখবো এমন ভাবে লিখবো যাতে যেটা অ্যান্সার হচ্ছে ডান পাশে থাকে। তাহলে আমরা কি লিখবো? 36,000 মিটার যায়, 36,000 মিটার যায় ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ডে। ওকে, তাহলে আমাদের 1 মিটার যেতে টাইম কম লাগবে। 36,000 মিটার জায়গায় এখন 1 মিটার যাবে, তাহলে টাইম কম লাগবে আমাদের। তাহলে এটা ভাগ হবে 3600 উপরে, নিচে 36,000। ওকে, এবার আমরা এখানে কত বসাবো? আমরা দেখলাম যদি 160 মিটার সেতু অতিক্রম করতে হয়, তাহলে মোট কত মিটার অতিক্রম করতে হবে? 360 মিটার। 360। তাহলে এই 360 মিটার আসলে কত সময় অতিক্রম করে, এটা বের করতে পারলে আমাদের ব্রিজকে অতিক্রম করতে পারবে কত সেটা বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা ওইভাবে বসাবো, 3600/36,000 গুণ হচ্ছে আপনার 360। যদি আমরা কাটাকাটি করি, তাহলে এটা কাটা, এই শূন্য কাটা, এই 2 শূন্য কাটা, আর এই 36 আর এই 36 কাটা, তাহলে কত থাকে আমাদের? 36 সেকেন্ড। তাহলে যদি ব্রিজটা অতিক্রম করতে হয়, ট্রেনটা কত সেকেন্ড অতিক্রম করতে পারবে ব্রিজটাকে? 37 সেকেন্ড। হ্যাঁ, 36 সেকেন্ড। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা পরের এই অঙ্কটা কি বুঝতে পারছি সবাই? এখন মোটামুটি ক্লিয়ার হবে আস্তে আস্তে। এবার এই অঙ্কটা দেখবো। এখানে কি বলছে, 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 54 কিলোমিটার ঘন্টা বেগে, তাহলে বলেন 54 কিলোমিটার ঘন্টা বেগে ওই সেকেন্ড এবং মিটার দিয়ে আমাকে বলেন তো কি বলতে পারবো আমরা? এই জিনিসটাকে আমরা কি বলতে পারবো? এই জিনিসটাকে আমরা কি বলতে পারবো? প্রতি ঘন্টায় যাই 5400 মিটারে। হুম? আর একবার বলেন, একজন বলেন, একজন একজন করে বলেন।
প্রতি ঘন্টায় যায় 54 কিলোমিটার। না, আমরা বলছি মিটার বলবো না, আমরা ঘন্টা বলবো না, আমরা আমরা কি বলবো, ট্রেনের অঙ্কে কিসে চলে যাব? সেকেন্ডে চলে যাব এবং মিটারে চলে যাব। তাহলে বলেন, ওই সেকেন্ড এবং মিটার ব্যবহার করে বলেন। 60 সেকেন্ডে যায় 54,000 মিটার। না, 60 সেকেন্ড না, 1 ঘন্টা বলছিল এখানে। 1 ঘন্টায় কয় সেকেন্ড? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে যায় 54,000 মিটার। বুঝতে পারছেন কি বলবো? অথবা 54,000 Yes, মিটার যায় 3600 সেকেন্ডে। ক্লিয়ার এবার? এবার কি ক্লিয়ার? জি স্যার। জি এখন স্যার। বলছে এটা 720 মিটারের টানেলে প্রবেশ করছে। 720 মিটার দীর্ঘ একটি টানেল। টানেল মানে তো বোঝেন, মাটির নিচ দিয়ে যে রাস্তা, হ্যাঁ। টানেলে প্রবেশ করলে টানেলটি অতিক্রম করতে, এখানে বানান ভুল আছে, অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে বলেন আমাকে, যদি এই ট্রেনটি এই 720 মিটার টানেল অতিক্রম করতে চায়, তাহলে টোটাল কতটুকু অতিক্রম করা লাগবে? 900 মিটার। 900 মিটার, ঠিক আছে। এই যে এই দাগটা হচ্ছে ওই প্রথম 2 লাইন লিখবেন যে আমরা জানি 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড এবং 54 কিলোমিটার সমান সমান 54,000 মিটার। এই দাগটা দিছি আমি, এটা লিখবেন প্রথমে আমরা জানি দিয়ে। এবার আমরা কি লিখবো? 720 মিটার টানেল। 720 মিটার টানেল, এই যে যে 900 মিটার বললেন, এই 900 মিটার কোথা থেকে আসছে সেটা দেখাই দিতে হবে পরীক্ষককে, ঠিক আছে। টানেল অতিক্রম করতে হলে অতিক্রম করতে হলে প্রত্যেকটা অঙ্কে একই লাইন হবে। অতিক্রম করতে হলে মোট অতিক্রম করতে হবে। মোট অতিক্রম করতে হবে ইজ ইকুয়াল টু, তাহলে টানেলের দৈর্ঘ্য হচ্ছে 720, তার সাথে লিজের দৈর্ঘ্য সেটা হচ্ছে 180। তাহলে কত টোটাল? 900 মিটার তাকে অতিক্রম করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই অঙ্কটা আমরা বলতে পারি, এই টানেলটি অতিক্রম না করে আমরা কি বলতে পারি, 900 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে এটা বলতে পারি। ওকে, বলতে পারি যে 900 মিটার অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে এটা বলতে পারি। জি স্যার। স্যার। পারি, বলতে কিন্তু পারি। এটা যদি বলতে পারেন, এটা যদি মিলাইতে পারেন, নিজেরা যদি এটা বুঝতে পারেন যে আমি এই টানেলটি অতিক্রম করতে, এটা না বলে 900 মিটার কেন বলতেছি, এটা যদি বুঝতে পারেন, তাহলে ট্রেনের অঙ্ক শেষ। ট্রেনের যে কোনো অঙ্ক আপনারা পারবেন। বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝছি। আচ্ছা, এটা যদি বোঝেন, আর একটা জিনিস বুঝতে হবে যে আমরা 54 কিলোমিটার ঘন্টা না বলে আমরা বলবো 3600 সেকেন্ডে যায় 54,000 মিটার, অথবা 54,000 মিটার যায় 3600 সেকেন্ডে। এটা কেন বলতে পারবো, এটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি ট্রেন অঙ্ক ক্লিয়ার। এখন আমরা দেখবো 900 মিটার। তাহলে আমার কোশ্চেন হচ্ছে আমাদের 900 মিটার যায় কত সেকেন্ডে, এটা। তাহলে আমরা এই জিনিসটাকে কিভাবে লিখবো? 54,000 মিটার যায় 3600 সেকেন্ড। গুড, অঙ্ক হয়ে গেছে। আমি বললাম, এই জিনিসটাই বললাম যে এই দুইটা জিনিস বুঝতে পারলে মোটামুটি আমাদের ট্রেনের অঙ্ক শেষ। তাহলে 54,000 মিটার যায় সমান সমান 3600 সেকেন্ডে, এটা আমরা দেখলাম। ওকে, অতএব আমরা আগে একে চলে আসবো। অতএব 1 মিটার যায়, তো 1 মিটার যেতে সময় কম লাগবে, তাহলে 3600 ভাগ 54,000 এত সেকেন্ডে। এবার আমরা কি বসাবো, দেখলাম যে 900 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে, এটা চাইছে আমাদের কাছে। তাহলে 900 মিটার যায় সমান সমান আমরা 3600 গুণ 9 ডিভাইডেড বাই 54,000। আচ্ছা, গেল। আমরা শূন্য শূন্য কেটে দিই, আমাদের ক্যালকুলেশন সহজ করে নিই। শূন্য শূন্য কেটে দিলাম। এবার আমরা 9 দিয়ে কাটাকাটি করবো। সরি, 900 না, এটা এটা 900। তাহলে আমরা এই শূন্য আর এই শূন্য কাটাকাটি করে দিই, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে এবার আমরা আর একটু কাটাকাটি যদি করি, যদি আমরা এখানে 6 দিয়ে কাটাকাটি করি, যে 6 ছক 36, আর এখানে 6 নং 54। আমরা যদি 9 দিয়ে কাটাকাটি করি, এটাকে 9 একে 9, 9 10 কে 90, তাহলে কয় সেকেন্ড লাগবে ভাই? 6 10 কে কত? 60 সেকেন্ডে। 60 ঠিক আছে, সেকেন্ড। বুঝতে পারছি কিভাবে আসলো উত্তরটা। জি স্যার। ওকে, তাহলে আমরা লাভ ক্ষতির আগে এই অঙ্কের লাস্ট অঙ্কটা চলে আসছে। ট্রেনের অঙ্কের লাস্ট অঙ্কটা করে আমরা চলে যাব নৌকা স্রোতের অঙ্কে। এটা আমাদের ট্রেনের অঙ্কের লাস্ট অঙ্ক। এখানে কি বলছে দেখেন, ঘন্টায় 42 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 230 মিটার একটি প্ল্যাটফর্ম 30 সেকেন্ড অতিক্রম করলো। 230 মিটার একটি প্ল্যাটফর্ম কয় সেকেন্ড অতিক্রম করে ফেলছে? 30 সেকেন্ড।
আচ্ছা, ট্রেনটার গতিবেগ কেমন ছিল? ট্রেনটার 42 গতি, কিলোমিটার। আচ্ছা 42 কিলোমিটার 30 ঘন্টা। সেকেন্ডে 42 হ্যাঁ, হাজার এই মিটার। জিনিসটা জানতে চাচ্ছি যে আমরা ঘন্টায় 42 কিলোমিটার বলবো না, আমরা এই অঙ্কের জন্য কিভাবে বলবো? এই অঙ্কগুলোর জন্য আমরা কিভাবে বলবো? 3600 সেকেন্ড, সেকেন্ডে 42,000। 42,000 মিটার। অথবা কি আরেকটা কিভাবে বলা যায়? অথবা এক বিয়াল্লিশ ঘন্টায়। হাজার মিটার 3600 সেকেন্ডে। ক্লিয়ার? হ্যাঁ আগে হ্যাঁ পেছে হ্যাঁ দিয়ে। right. আচ্ছা, তাহলে আমাদের বলছে ট্রেনটির দৈর্ঘ্য কত। ট্রেনটি দৈর্ঘ্য চাইছে। এই অঙ্কে আমাদের কি চাইছে, সেকেন্ড চাইছে না মিটার চাইছে? মিটার। মিটার চাইছে। তাহলে আমরা এই লাইনটাকে কিভাবে লিখবো এই পরীক্ষার খাতায়? বলেন তো দেখি, দেখি কি বুঝছে না তখন। বলেন তাহলে এই লাইনটাকে আমরা কিভাবে লিখবো এই অঙ্কে? 3600 3600 সেকেন্ডে বলে যাই 42,000 মিটার। গুড। আগের বার থেকে আমরা ঘোরায় লিখছি। কেন ঘোরায় লিখছি? কারণ এই অঙ্কে আমার চাইছে কি, মিটার চাইছে, সেজন্য এইভাবে লিখছি। আচ্ছা, তাহলে আমরা আগে 1 সেকেন্ডে যাব। যে কোনো অঙ্কে আগে 1 সেকেন্ডে যাব। তাহলে আমরা 1 সেকেন্ডে কম যাবে, তাহলে 42,000 ভাগ দিব আমরা 3600। ওকে ফাইন। তাহলে ওই ট্রেনটা কত সময় অতিক্রম করে ফেলছে? কয় 30 সেকেন্ডে? সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে আমরা দেখবো 30 সেকেন্ডে শেষ হলে কত মিটার যায় সেটা দেখবো। ঠিক আছে, 30 সেকেন্ডে জি। যায় সমান। তাহলে আমরা দেখবো 42,000 গুণ 30 ডিভাইডেড বাই 3600। ঠিক আছে, তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 3 অক্ষে 3, 3 × 12 36, 12 অক্ষে 12। এখানে কাটাকাটি মনে হয় হবে। তাহলে 4200 ভাগ 12 দিলে কত আসে দেখেন তো? 4200 ভাগ যদি আমরা 12 দিই, তাহলে কত আসবে? 12, 3 × 12 = 36, 6 থাকে 1 শূন্য, 350। 5 × 12 = 60। তাহলে মোটামুটি 350। তাহলে এটা যদি এটা কাটাকাটি করি 12 দিয়ে, তাহলে 350 আসে। ঠিক আছে, তাহলে কত মিটার গেছে সে 30 সেকেন্ডে? 350 মিটার। আচ্ছা, 350 তাহলে মিটার। সে এই 30 সেকেন্ডে, এই যে 30 সেকেন্ডে 350 মিটার অতিক্রম করছে। কিন্তু আমাদের ট্রেনের দৈর্ঘ্য কত? এই যে এটা এটা 230। কিসের দৈর্ঘ্য? 30 মিটার। 230 মিটার কিসের দৈর্ঘ্য? প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। কিন্তু সেই প্ল্যাটফর্মটা সে 30 সেকেন্ড অতিক্রম করছে, কিন্তু আমরা অঙ্ক করে দেখলাম যে না, 30 সেকেন্ডে সে 230 মিটার তো যায় না, যায় 350 মিটার। এই 350 মিটার কেন গেল বলেন তো? এই 350 মিটার কেন গেল? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যে প্ল্যাটফর্ম সহ। কারণ প্ল্যাটফর্ম। ট্রেন সহ। তাহলে এই যে 350 মিটার অতিক্রম করছে 30 সেকেন্ডে ওই প্ল্যাটফর্ম অতিক্রম করার জন্য, তার মানে কি এই 350 মিটারের মধ্যে কার কার দৈর্ঘ্য আছে? কার? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে, আর কার দৈর্ঘ্য আছে? ট্রেনের দৈর্ঘ্য আছে। দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য আছে। তো যদি ট্রেন আর প্ল্যাটফর্মের দুটার দৈর্ঘ্য 350 মিটার হয় এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি 230 মিটার হয়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? মাইনাস হবে 350 থেকে। কত বলেন? 120। 120। বুঝতে পারছেন অঙ্কটা? মোটামুটি এই অঙ্কটা বুঝতে পারলে আশা করি ট্রেনের অঙ্কের সমস্যা হবে না। ঠিক আছে, সমান সমান 120 মিটার। অঙ্কটা বুঝতে পারছি সবাই? এরকম এরকম জি অঙ্ক স্যার। আসলে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এএসআই পরীক্ষায় এর থেকে কঠিন ম্যাথ দিবে না, এই ধরনের ম্যাথ গুলোই আসবে। হ্যাঁ, জাস্ট অঙ্কগুলো করে একটু নিজেদেরকে ক্লিয়ার করে নেন, ঝালাই করে নেন, যাতে পরীক্ষায় আসলে খুব বেশি সময় লাগানো যাবে না। কিন্তু অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। পারবেন না তাড়াতাড়ি করতে ইনশাল্লাহ? জি স্যার। যদি তাড়াতাড়ি করেন, আজকে যেমন অঙ্কগুলো বুঝতেছেন, এটা যদি আবার আগামী 2-3 দিনের মধ্যে প্র্যাকটিস না করেন, এটা কিন্তু সব মাথা থেকে বের হয়ে যাবে, আবার সেই গোড়ায় চলে যাবেন। তো অঙ্কগুলো ক্লিয়ার করতে হলে এই যে ক্লাসের পরে কালকের মধ্যে একবার করে ফেলবেন আবার অঙ্কগুলো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা করব হচ্ছে যে নৌকা এবং স্রোতের অঙ্ক। ঠিক আছে, নৌকা এবং স্রোতের অঙ্ক করার জন্য আমরা তো একটা বেসিক জিনিস আগে দেখব। এটা আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করেন যে
এটা হচ্ছে স্রোত। মনে করেন যে এটা হচ্ছে নদী, হ্যাঁ। নদীতে মনে করেন যে এটা নৌকা যাবে। আমরা এটা নৌকা যদি আঁকি, এটা মনে করেন একটা নৌকা, হ্যাঁ। এটা একটা নৌকা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই নৌকাটা এদিক থেকে এদিকে যাবে, নৌকাটা এদিক থেকে এদিকে যাবে, ঠিক আছে। নৌকাটা এদিক থেকে এদিকে যাবে। এখন নদী যারা দেখছে, নদীতে দেখছে না স্রোত আছে, স্রোত থাকে না নদীতে, স্রোত জি থাকে স্যার। কিনা? আচ্ছা, জি স্যার কথা থাকে। হচ্ছে স্রোত কি সবসময় একদিকেই যায় নাকি দুই দিকে যায়? দুই দিকে যাই। স্রোত সবসময় কিন্তু একদিকে যায় না। কিছু কিছু সময় কি করবে, স্রোত এদিকে যাবে, প্রথমে স্রোতের পানিটা, নদীর পানিটা এদিক থেকে এদিকে যাবে, ঠিক আছে। এরকমও হতে পারে। আবার দেখবেন 6 ঘন্টা পর পর জোয়ার ভাটা হয়, হচ্ছে 6 ঘন্টা পর পর। আবার দেখবেন 6 ঘন্টা পরে পানিটা এবার উল্টা দিকে যাচ্ছে, এরকম হয় কি না নদীতে? হুম। স্যার। আচ্ছা, এগুলো হচ্ছে স্রোত। এগুলো হচ্ছে স্রোত, স্রোত এক আর স্রোত দুই, ঠিক আছে। আচ্ছা, এখন নদীর নৌকাটা মনে করেন যে এদিক থেকে এদিকে যাবে, নদী বলে এদিকে 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 যাবে। তাহলে এই 1 নাম্বার দেখেন, 1 নাম্বার ক্ষেত্রে আমার কি হচ্ছে, স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে। আর 2 নাম্বার জায়গাটা কি হচ্ছে, স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে নৌকা যাচ্ছে। এখন আমি যদি বলি যে ভাই আপনাকে আমি একটা নৌকা দিব, আপনি নৌকাটা বেয়ে বেয়ে যাবেন, তাহলে আপনি কোন দিকে যাবেন? এই 1 নাম্বার ক্ষেত্রে যাবেন নাকি 2 নাম্বার ক্ষেত্রে যাবেন? আপনাকে যেতে হবে হচ্ছে এদিক থেকে এদিকে। তাহলে আপনি কোন দিকে যাবেন, 1 নাম্বার ক্ষেত্রে যাবেন নাকি 2 নাম্বার ক্ষেত্রে যাবেন? কোন দিকে যাবেন? 1 নম্বর হ্যাঁ, 1 নম্বর ক্ষেত্রে যাবে। 1 নাম্বার না 2 নাম্বার, আর বাবু আমি বুঝতে পারিনি ঠিক কথা। 1 নম্বরে স্যার। 1 নাম্বার ক্ষেত্রে যাব আমরা, কি কারণ কি, আমরা কি চাই যে একটু কষ্ট কম হোক, তাই না? তো যদি আমরা জি স্রোত স্যার। যেদিকে দিকে যেতে পারি তাহলে কিন্তু আমাদের কষ্টটা কম হবে, কারণ স্রোতও আমাদের ওদিকে ঠেলবে, তাই তো। তো এজন্য এই 1 নাম্বার ক্ষেত্রকে বলা হচ্ছে স্রোতের অনুকূল, কি বলে? 1 নাম্বার ক্ষেত্রে হচ্ছে স্রোতের অনুকূলে গতিবেগ, কি বললাম? স্রোতের স্রোতের অনুকূলে গতিবেগ বলবে, মনে থাকবে এটা। 1 নাম্বার ক্ষেত্রে হচ্ছে স্রোতের জি স্যার। অনুকূলে গতিবেগ। তাহলে বলেন, স্রোতের অনুকূলে গতিবেগ, এই নৌকার যে গতি আছে, এই নৌকার গতিকে কমায় দেয় নাকি বাড়ায় দেয়? স্রোতের অনুকূলে গতিবেগ বাড়িয়ে দেই। বাড়িয়ে দেই। স্রোতের বেগটা এর সাথে যোগ হবে। স্রোতের অনুকূলে গেলে আপনি স্রোতের যে বেগটা আছে সেইটা নিজের কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। তাহলে নৌকার গতির সাথে স্রোতের গতিটাও যোগ দিয়ে দিতে হবে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে যদি কোশ্চেন করি যে স্রোতের অনুকূলে গতিবেগ সমান সমান স্রোতের বেগ প্লাস নৌকার বেগ কেন, এটা কি ক্লিয়ার করে বলতে পারবেন সবাইকে? যদি কেউ কখনো কোশ্চেন করে যে বলেন তো স্রোতের অনুকূলে গতিবেগ, এটা নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগ যোগ হয় কেন, এটা বলতে পারবেন সবাইকে, বুঝাই বলতে পারবেন? জি স্যার। আচ্ছা, ঠিক একইভাবে 2 নাম্বার ক্ষেত্র যদি আমরা বলি, এটাকে বলবো স্রোতের প্রতিকূলে গতিবেগ, স্রোতের প্রতিকূলে গতিবেগ। তাহলে বলুন তো এখানে কি হবে, এই দুটার মাঝে কোন চিহ্ন বসবে? এখানে বিয়োগ হবে নৌকার বেগ থেকে স্রোতের বেগ। বেগকে আরো কমায় দেবে স্রোতের বেগটা, ঠিক আছে। যে কারণে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ হবে। তাহলে আমরা কি বলতে পারি যে ভাই এই দুইটা সূত্র আমাদের কাছে ক্লিয়ার, এটা বলা যাবে? এটা বলতে পারবো আমরা এখন যে এই দুটো সূত্রে আমার কোনো ঝামেলা নাই, এই সূত্র আমি জীবনে ভুলবো না, আমি যে কোনো সময় এই দুটো সূত্র মনে করতে পারবো, বুঝতে পারছি, এটা কি বলা যাবে এখন? জি স্যার। আচ্ছা, তাহলে যদি সূত্র ক্লিয়ার হয় তাহলে ইনশাল্লাহ আমরা এবার কিছু অঙ্ক দেখবো, এখান থেকে খুব সহজ অঙ্ক আসে। অঙ্ক যদি আমরা দেখি, দেখেন একটা কি বলছে, স্থির পানিতে একটি নৌকার বেগ 12 কিলোমিটার ঘন্টা। স্থির পানিতে একটি নৌকার বেগ 12 কিলোমিটার ঘন্টা। স্থির পানি মানে কি, ওই নদীতে কোনো স্রোত নাই, নদীতে কোনো স্রোত নাই। তার মানে কি নৌকার প্রকৃত বেগ হচ্ছে কত কিলোমিটার? 12 কিলোমিটার। 12 কিলোমিটার। এখন বলছে স্রোতের বেগ 3 কিলোমিটার ঘন্টা, স্রোতের বেগ কত বলছে? 3 কিলোমিটার। তাহলে বলেন স্রোতের অনুকূলে বেগ কত, বলেন। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে বলেন? 12 + 3 15। 15। আচ্ছা, এখানে অনুকূলে যদি না আসে, যদি প্রতিকূলে আসে তাহলে কত হতো অ্যান্সার? 9 কিলোমিটার ঘন্টা। 9 কিলোমিটার। এই অঙ্কটা আমরা পারবো না, করতে হবে এটা। জি, কষ্ট হবে না। এটা
এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এত সহজ অঙ্ক কিন্তু দিবে না, আবার এটা বুঝেন না যে এই অঙ্কটাই পরীক্ষায় দিবে। আমি কোনটা দিবে পরীক্ষাটা বলে দিব, হ্যাঁ, কোনগুলো দিবে আর কি পরীক্ষায় দিতে পারে। এখানে কি বলছে, স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 20 কিলোমিটার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে কয় কিলোমিটার ঘন্টা, 12 কিলোমিটার ঘন্টা, তাই না? স্থির জি স্যার। পানিতে নৌকার বেগ কত? স্থির পানিতে কার বেগ চাইছে? নৌকার বেগ। আচ্ছা, এখানে বলছে স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ হচ্ছে 20 কিলোমিটার ঘন্টা, মানে কি এই 20 কিলোমিটারের মধ্যে স্রোতের বেগ এবং নৌকার বেগ কি অবস্থায় আছে, যোগ অবস্থায় নাকি বিয়োগ বিয়োগ অবস্থায়? যোগ অবস্থায়। যোগ অবস্থায়। আর এই প্রতিকূলে যদি 12 কিলোমিটার ঘন্টা বলে, তাহলে আমরা কি বলতে পারি, এখানে নৌকার বেগ আর স্রোতের বেগ কি অবস্থায় আছে, যোগ অবস্থায় না বিয়োগ অবস্থায়? বিয়োগ অবস্থা। বিয়োগ এখানে আছে অবস্থা। বিয়োগ। এখন আমরা যদি এই স্রোতের অনুকূলে বেগ না বলে আমি যদি বলি যে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, তাহলে কোনো ভুল আছে? না না স্যার। স্যার। আচ্ছা, তারপরেও আমরা অত সংক্ষেপে আমি লিখতেছি না, আমি বড় করে লিখতেছি, আপনার পরীক্ষা হলে সংক্ষিপ্ত করে লিখেন, সমস্যা নাই। দেয়া আছে স্রোতের অনুকূলে বেগ সমান সমান, আমরা এটাকে বলবো নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় দিতে পারে, হ্যাঁ। আমি আগের অঙ্কটা রাখছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে বলো, এটা কত কিলোমিটার বলছে, এটা কত কিলোমিটার হবে? বিশ নৌকার কিলোমিটার বেগ হবে 20 কিলোমিটার। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আর স্রোতের প্রতিকূলে একটা বেগ আছে বলছে, প্রতিকূলে বেগ বলছে, এটা বলছে কি, তাহলে এটা কি হবে, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। মাইনাস স্রোতের বেগ, ঠিক আছে। স্রোতের বেগ এটা কত? 12 কিলোমিটার। 12 কিলোমিটার ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এইটুক নিয়ে কাজ করব, হ্যাঁ। আমরা এই প্রথম টুকার বোঝানোর জন্য বললাম, এখন আমরা এইটুক নিয়ে কাজ করব। আমাদের অঙ্কে চাইছে কি, অঙ্কে কি চাইছে, নৌকার বেগ চাইছে নাকি স্রোতের বেগ চাইছে? নৌকার বেগ। আচ্ছা, তাহলে আমরা এই দুটো জিনিস থেকে নৌকার বেগটা রেখে দিব। তাহলে বলুন তো, এই দুটো জিনিস যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? যদি নৌকার বেগটাকে রেখে দিতে হয় আর স্রোতের বেগ যদি বেগটাকে বাদ দিয়ে দিতে হয়, তাহলে আমরা কোনটা কি করব, যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করো। বিয়োগ। না, বিয়োগ করলে তো আপনার এই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যদি বিয়োগ করি তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে, এখানে প্লাস চিহ্ন হবে। তাহলে বিয়োগ করলে কি হবে, দুইটা স্রোতের বেগ চলে আসবে, তাই না? কিন্তু আমাদের চাইছে তো নৌকার বেগ, আমরা নৌকার বেগটাকে রেখে দিব, যে কারণে আমরা এখানে কিছু যোগ করবো, হ্যাঁ। করবো জি। আচ্ছা, বুঝতে পারছি আমরা কেন বিয়োগ করবো না, এটা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই সমীকরণটা যোগ করব এবং পাশে লিখে দিব যে যোগ করে যোগ করে আমরা কি পাই, যোগ করে আমরা কি পাবো, দুই। এখানে একটা নৌকার বেগ দুই আছে, এখানে ইন্টু একটা নৌকার বেগ। আমরা বলবো 2 গুণ নৌকার বেগ, 2 গুণ নৌকার বেগ সমান সমান কত, এখানে 20 আর 12 যোগ দিলে কত হয়? যোগ করলাম না, এটা কেটে যাচ্ছে, তাই না? তাহলে 20 আর 12 যোগ দিলে হয় 32 কিলোমিটার। তাহলে কি আমার অ্যান্সার কি 32 কিলোমিটার? না, 2 দিয়ে ভাগ করতে হবে, 16 কিলোমিটার। কোন অবস্থায় আছে, আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে নৌকার বেগ হবে 32/2 কিলোমিটার সমান সমান 16 কিলোমিটার। 16 কিলোমিটার। আমরা বুঝছি, যদি এরকম অঙ্ক আসে আমরা পারবো ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, এই অঙ্কগুলো পরীক্ষায় দিতে পারে। আমরা আর একটু আল্ট্রা লেভেলে চলে যাবো, আর দুইটা অঙ্ক করব আমরা। দেখেন, এখানে কি বলছে, স্থির পানিতে নৌকার বেগ কত, 10 কিলোমিটার ঘন্টা। এখন বলছে 36 কিলোমিটার পথ স্রোতের অনুকূলে যেতে নৌকাটির কয়েক ঘন্টা সময় লাগে? 3 ঘন্টা। 3 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের বেগটা চাইছে, আমার কি চাইছে, স্রোতের বেগ। স্রোতের বেগ চাইছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেন, যে নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার ঘন্টায়, ঘন্টায় 10 কিলোমিটার যায়, সে এই 3 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারবে? 30 কিলোমিটার। 30 কিলোমিটার যেতে পারবে, কিন্তু সে গেছে কয় কিলোমিটার?
36 কিলোমিটার। তাহলে কয় কিলোমিটার বেশি গেছে? 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার বেশি গেছে কার জন্য? এটা কিসের জন্য বেশি গেছে বলেন তো? স্রোতের জন্য। কারণ ওই লোকটা হচ্ছে চালাক লোক, ওই লোকটা দেখছে যে স্রোত কোন দিক, স্রোত যেদিকে সেও সেদিকে গেছে। এই যে বলে দিছে সে কোন দিকে গেছে, অনুকূলে গেছে। তাহলে তাকে এই 3 ঘন্টায় যে 6 কিলোমিটার বেশি নিছে, এটা কে নিছে? স্রোত নিচে। স্রোত নিছে। স্রোত নিছে 3 ঘন্টায় 6 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কয় কিলোমিটার? স্রোতের বেগ বলছে, তার মানে কি 1 ঘন্টায় স্রোতের বেগ কত? তাহলে 3 ঘন্টা যদি 6 কিলোমিটার বেশি নেয়, তাহলে সে 1 ঘন্টায় কত কিলোমিটার বেশি নিতে পারবে? 2 কিলোমিটার। হুম, তাহলে বলেন আমাকে স্রোতের বেগ কত? এই অঙ্কে কত দুই হবে দুই স্রোতের কিলোমিটার বেগ? কিলোমিটার দুই দুই কিলোমিটার কিলোমিটার এটাই। পার ঘন্টা। হ্যাঁ, এইভাবেই অঙ্ক করে দেওয়া যাবে। ঠিক আছে, আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম মুখে মুখে। এখন এই যে যেভাবে যেভাবে করলাম, এটা সুন্দর করে সাজিয়ে লিখবো। ঠিক আছে, এভাবে খালি চিন্তা করবে না, অঙ্কে আগে চিন্তা ভাবনা করবে, মাথায় চিন্তা দিয়ে করেই অঙ্ক সলভ করে ফেলানো যায়। এরপরে জাস্ট সাজাতে হবে। জিনিসটা আমরা দেখি একটু। নৌকার বেগ, নৌকার বেগ করছে কত? 10 কিলোমিটার পার ঘন্টা। 10 কিলোমিটার ঘন্টা। অতএব আমরা এখান থেকে দেখলাম যে এটা প্রশ্ন দেওয়া আছে, তো দেওয়া আছে লিখে দিই। যেহেতু রিটেনের জন্য পড়াচ্ছি আমরা, রিটেনটা সুন্দর করে এভাবেই লিখবেন। হ্যাঁ, নৌকার বেগ 10 কিলোমিটার ঘন্টা। অতএব 3 ঘন্টা যাবে কত, কতটুকু সে? 1 ঘন্টা যে 10 কিলোমিটার, 3 ঘন্টায় 30 কিলোমিটার। 30 কিলোমিটার। এবার কি করছে, সে গেছে 36 কিলোমিটার। এটা থেকে আমরা বের করছিলাম 3 ঘন্টায় স্রোতের গতিবেগ কত, তাই না? তাহলে আমরা কি বললাম যে স্রোতের অনুকূলে 3 ঘন্টায় গতিবেগ, স্রোতের অনুকূলে 3 ঘন্টায় যায় সমান সমান 36 কিলোমিটার। তাহলে এবার আমরা এখান থেকে আলাদা করে ফেলবো স্রোতের বেগটাকে। ঠিক আছে, অতএব আমরা কি বলতে পারি, 3 ঘন্টায় কার গতিবেগ 6 কিলোমিটার? 3 ঘন্টায় কার বেগ 6 কিলোমিটার? স্রোতের বেগ। 3 ঘন্টা স্রোতের বেগ সমান সমান 36 - 30 বা 6 কিলোমিটার। বুঝছি আমরা, বুঝতে পারছি এই 6 কিলোমিটার কিভাবে বের করলাম, বুঝতে পারছি। স্যার, তাহলে কি আমাদের অ্যান্সার 6 কিলোমিটার? না স্যার, 1 ঘন্টায় বের করতে হবে। এই যে 3 ঘন্টা দেওয়া আছে, আমরা 1 ঘন্টা বের করবো। অতএব স্রোতের বেগ সমান সমান, স্রোতের বেগ সমান সমান এই যে 6/3 বা বা 2 কিলোমিটার। তাহলে উত্তর হচ্ছে 2 কিলোমিটার। অঙ্কটা যদি এভাবে আসে আমরা পারবো ইনশাল্লাহ সলভ করতে। জি স্যার, পারবেন স্যার। আচ্ছা, আমাদের লাস্ট অঙ্কটা চলে আসছে। আমরা আমরা অনেকক্ষণ আজকে সময় দিয়ে অঙ্ক শিখলাম, আমরা লাস্ট অঙ্কটা করি, এরপর আমি কথা বলি অন্যটায়। এটা একটু দেখি। এখানে কি বলছে, স্থির পানিতে নৌকার বেগ 10 কিলোমিটার ঘন্টা এবং স্রোতের বেগ 2 কিলোমিটার ঘন্টা। ওকে ফাইন, তাহলে বলেন তো স্রোতের অনুকূলে বেগ কত হবে এই ক্ষেত্রে? স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে? 12 কিলোমিটার ঘন্টা। 12। আর স্রোতের প্রতিকূলে কত হবে? প্রতিকূলে 8 কিলোমিটার ঘন্টা। ওকে ফাইন। এখন বলছে নৌকাটি 24 কিলোমিটার পথ স্রোতের প্রতিকূলে গিয়ে আবার শুরুর স্থানে ফিরে আসে। 24 কিলোমিটার পথ গেছে, মনে করেন যে এই জিনিসটা হচ্ছে কি যে স্রোতটা ছিল এইভাবে, এটা হচ্ছে স্রোত। প্রথমে সে গেছে 24 কিলোমিটার, আবার কি করছে, আবার আসছে, আবার বলছে শুরুর স্থানে ফিরে আসছে, তাই না? প্রথমে 24 কিলোমিটার গেছে, পরে 24 কিলোমিটার ফিরে আসছে। তাহলে সে টোটাল কতটুকু পথ অতিক্রম করছে? 48 কিলোমিটার। 48। আচ্ছা, সে যাওয়ার সময় গেছে কিভাবে? অনুকূলে। না, নৌকাটি স্রোতের প্রতিকূলে গিয়ে প্রতিকূলে গেছে। হ্যাঁ, মানে জি, যাওয়ার সময় যদি আপনি প্রতিকূলে যান, তাহলে আসার সময় কোন ভাবে আসবেন? অনুকূলে।
যাওয়ার সময় যদি প্রতিকূলে যান, সাথে সাথে যদি ব্যাক করেন, তাহলে কিন্তু অনুকূলে আসতে হবে, তাই না? ঠিক কি না? জি প্রথমে স্রোতের বিপরীত দিকে যাচ্ছেন, আবার সাথে 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 ব্যাক করতেন, তার মানে কি স্রোতের অনুকূলে না? ঠিক কি না? জি তার মানে 24 কিলোমিটার গেছে হচ্ছে কি প্রতিকূলে, তাই তো? যেহেতু বলে দিছে যে গেছে, রওনা শুরু করতেছে প্রতিকূলে, তাহলে ফিরে আসছে কিসে? অনুকূলে। অনুকূলে। মোটামুটি ক্লিয়ার, এই জিনিসটা কি ক্লিয়ার? বুঝছি আমরা এটুকু? এবার এখানে জি অঙ্কের স্যার। মধ্যে সফল, আমরা একটু এবার দেখবো আমরা। দেয়া আছে নৌকার বেগ ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার ঘন্টা, স্রোতের বেগ সমান সমান 2 কিলোমিটার ঘন্টা, তাই তো? আচ্ছা, তাহলে বলেন অতএব প্রতিকূলে গতিবেগ কত হবে তাহলে? প্রতিকূলে বেগ কত হবে তাহলে? প্রতিকূলে গতিবেগ কত হবে? শেষ অঙ্ক, আমরা শেষে চলে আট আসছি। কিলোমিটার তাহলে 10 - 2 বা 8 কিলোমিটার, তাই তো? জি। ওকে। এবং অনুকূলে কত হবে তাই দেখি এবার। এবং অনুকূলে বেগ সমান সমান কত হবে বলুন তো? 10 + 2 বা 12 12। কিলোমিটার করছি আমরা। আচ্ছা, জি স্যার। এবার দেখো, অঙ্কটা মুখে মুখে করে ফেলতে পারি। তাহলে বলেন স্রোতের প্রতিকূল দিশে 24 কিলোমিটার যায়, তাহলে যেতে কতক্ষণ সময় লাগবে? দেখি অঙ্কটা ধরতে পারতেছেন কিনা কেউ, ধরতে পারেন কিনা স্যার দেখি। বুঝিনি, বুঝিনি স্যার কথাটা। প্রতিকূল দিশে 24 কিলোমিটার যায়, তাহলে তো কয় ঘন্টা সময় লাগবে যেতে? স্রোতের প্রতিকূলে বেগ কত পাইছি আমরা? কত পাইছি? প্রতিকূলে ব্যাগ 8 কিলোমিটার। মানে কি 8 কিলোমিটার ঘন্টায় যায়? তাহলে যদি 24 কিলোমিটার যায়, তাহলে যেতে তার কত সময় লাগবে? হুম, বুঝি নাই। তিন এই 8 কিলোমিটার তিন হচ্ছে ঘন্টা ঘন্টা, চব্বিশ মানে 3 ঘন্টা। 3 ঘন্টা লাগবে তিন প্রতিকূলে তিন যেতে। ঘন্টা এবার অনুকূলে অনুকূলে ওই 24 ঘন্টা ফিরে আসবে, তাহলে বলেন কয় ঘন্টা লাগবে? হ্যাঁ, স্রোতের অনুকূলে বেগ পাইছে কি কত, 12 কিলোমিটার ঘন্টা, তাহলে 24 কিলোমিটার ফিরে আসতে কত সময় লাগবে অনুকূলে? দুই 2 ঘন্টা। এটা এটা না বোঝা গেছে, তাহলে এখানে লাগতেছে 3 ঘন্টা, এখানে অনুকূলে যাইতে লাগতেছে 2। তাহলে যে আবার ফিরে দুই আসতে, ঘন্টা লাগবে। 2 ঘন্টা। 2 ঘন্টা, প্রতিকূলে যেতে হ্যাঁ, তাহলে তার মোট কত সময় লাগবে? যে আবার ফিরে আসতে কত সময় লাগবে মোট? 5 ঘন্টা স্যার। 5 ঘন্টা লাগবে। আমরা অঙ্ক মুখোমুখি করে ফেলছি, এবার আমরা এটা সাজিয়ে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা লিখবো এবার 5 ঘন্টা। প্রতি অতএব প্রতিকূলে দেখেন তো এই লাইনটা বুঝছেন কিনা? অতএব প্রতিকূলে 24 ঘন্টা যেতে সময় লাগবে 24/8 বা 3 ঘন্টা, বুঝছেন এটা? হুম, বুঝছি এটা। স্যার বুঝছি। আচ্ছা, এবার আমরা অনুকূলে ফিরে আসবো, ফিরে আসবো যদি প্রতিকূলে যাই, তাহলে ফিরে আসবো কিসে? অনুকূলে ফিরে আসবো। ফিরে আসবো আমরা অনুকূলে। এবং আচ্ছা, আমরা দেখি এবার অনুকূলে।
আজকে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে না মনে হয়। নেটওয়ার্ক একটু সমস্যা করছে, একটু সময় দেবেন আমাকে। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন ঠিকঠাক? জি স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে। একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে। আমাদের লাস্ট অঙ্ক তো, আমরা একটা লাইন বাকি আছে, আমাদের মাত্র দুইটা লাইন বাকি আছে। এখন সমস্যা করতেছে একটু, আমাকে একটু সময় দেন। আচ্ছা, আমাদের হচ্ছে অনুকূলে আমরা ফিরে আসবো, ঠিক আছে? অনুকূলে ফিরে আসবো। আমরা গেছি, প্রথমে গেছি কয় ঘন্টায়? আমরা গিয়েছি কয় ঘন্টায়? 3 ঘন্টায়। 3 ঘন্টা। এবার আমরা ফিরে আসবো হচ্ছে অনুকূলে। অনুকূলে 24 কিলোমিটার ফিরে আসতে সময় লাগবে, সমান সমান 24 ভাগ দিব আমরা 12 দিয়ে, বা 2 ঘন্টা। ঠিক আছে, বুঝছি, আমরা এই লাইনটা বুঝছি যে প্রতিকূলে আমাদের 24 কিলোমিটার যেতে 3 ঘন্টা লাগবে এবং অনুকূলে 24 মিনিট ফিরে আসতে 2 ঘন্টা লাগবে, এটা কি বুঝছি? জি স্যার। তাহলে অতএব আমাদের বলছে মোট সময় লাগবে কত। আমরা আমরা লাস্ট লাইনটা লিখবো, জায়গা খুবই কম এখানে। তাহলে আমরা লিখবো যে অতএব মোট সময় লাগবে সমান সমান ওই যে 3 আর এই যে 2, বা 5 ঘন্টা। ঠিক আছে, দেখেন এটা। আচ্ছা, একটু লেখা একটু উল্টাপাল্টা আছে, জায়গা কম সেজন্য। তাহলে আমাদের উত্তর হবে কয় ঘন্টা? 5 ঘন্টা। হুম। বুঝতে পারছি আমরা মোটামুটি অঙ্কটা কিভাবে করতে হবে। জি এখন স্যার। বলেন, এই যে যে অঙ্কগুলো আমরা আজকে করলাম, মোটামুটি বুঝছেন কিনা? মোটামুটি হালকা পাতলা বুঝছেন কিনা? হালকা পাতলা বুঝলেও সমস্যা নাই, বুঝছেন কিনা? জি জি স্যার, স্যার। বুঝছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বোঝাটা ধরে রাখার জন্য হইলেও আগামী 2-1 দিনের মধ্যে বা নেক্সট যে ম্যাথ ক্লাস হবে আমাদের, তার আগে এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু মনে থাকবে। ঠিক আছে? এবং আপনারা যে কোনো একটা বই নিয়ে, সম্ভবত আপনারা ক্লাস 8-এর একটা বই নেবেন। 5 এবং 8 এই দুইটা বই নিয়ে যাবতীয় অঙ্ক করে ফেলবেন। 8-এর অঙ্ক বই থেকে মোটামুটি ম্যাথ আসবে আশা করা যায়, ঠিক আছে? 8-এর অঙ্ক বই নিয়ে এই রিলেটেড যত ম্যাথ আছে সব সলভ করে ফেলবেন, পারবেন না? জি আচ্ছা, স্যার। আর যারা তারা তো বুঝলেনই, যারা যারা বোঝেন নাই এখনো, তারা তারা ক্লাসটা আবার রিপিট দেখবেন। রিপিট দেখেও যদি মনে হয় যে বুঝি নাই বা কোনো জায়গায় কনফিউশন লাগে, আমাকে পরের দিন জানাবেন যে স্যার আমি ওই লেকচারটার ওই জায়গাটায় বুঝি নাই। ইনশাল্লাহ আমি আবার যে সময় দিব আপনাদেরকে, ঠিক আছে? ওকে, জি স্যার। জি ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে শেষ করতে পারি। সবাইকে শুভকামনা, আবারও সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।